ক্লাস করতেছিলাম, বুঝছো? আমাদের 8:30 বেজে গেছে। ওটা কথা বলিস না। শুরু কর কথা বলা। ফোন চার্জ দিস তো। কথা বলা শুরু কর। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? একটু দেরি হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঢাকা শহর তো অনেক বেশি জ্যাম। আমি তুই ফোনটা দিয়ে ওই পেছনে ওই এসএমএস দেখিস। আমি হচ্ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম ইমান, 111 পাঠশালার সাথে আজকে প্রথম ক্লাস। তো তোমাদের সাথে আজকে আসলে আমার প্রথম দেখা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইসা উসুল ক্লাস যাকে বলে আর কি, খুবই ভালো ক্লাস হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি গ্রুপ জয়েন হও। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিয়ে দাও। আজকের ক্লাসটা খুবই ভালো। তোমাদের কি মানে সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের রাকিব ভাই বলতেছে উনি আমার ফ্যান। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনার ফ্যান। তো আজকে আমরা শিখব পদার্থবিজ্ঞানের মাধ্যমিকের 3য় অধ্যায় ফোর্স। তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। সবাই সবার টাইমলাইন থেকে শেয়ার দাও। তোমরা সবাই সবার বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করো। আজকের ক্লাসটা আমরা একটা ম্যারাথন ক্লাস বলা চলে। একটা বল নিয়ে যত ম্যাথ বা বলের যত কনসেপ্ট সবগুলো আজকে আমরা দেখব। পাশাপাশি আমরা সেটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা সেটার ম্যাথ করব। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবা। দেখো, বল শুরু করার আগে আমাদের যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে নিউটনের 3টা সূত্র। কয়টা সূত্র? 3টা সূত্র। তো বল কি সেটা বলার আগে আমি নিউটনের প্রথম সূত্রটা তোমাদেরকে বলতে চাচ্ছি। সেটা হলো, নিউটন বল সম্পর্কিত প্রথম সূত্রটা দিচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না তাদের মধ্যে কোনো এক্সট্রা বল অ্যাপ্লাই না করে। লাইক আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকবো। বিষয়টা আমি হাঁটতেছি, আমি গতিশীলই থাকবো যদি না আমার মধ্যে কোনো এক্সট্রা কোনো বল প্রয়োগ না করা হয়। ধরো একটা ফুটবল, হ্যাঁ, এটা স্থির আছে। এটা কি আছে? স্থির আছে। আমরা যদি এই ফুটবলের উপর একটা কিক করলাম, লাইক স্থির বস্তু ছিল, কি বস্তু ছিল? স্থির বস্তু ছিল। স্থির বস্তুটা
কিছু সময়ের পর আমি দেখতেছি এটা গতিশীল হতে যাচ্ছে, মানে গতিশীল হয়ে গেছে, চলতেছে চলতেছে। তাহলে স্থির বস্তুতে কি হলো, গতিশীল হলো। তাহলে একটা স্থির বস্তুকে আমি কিভাবে গতিশীল করবো, কি উপায় গতিশীল করবো, এটা একটা কোয়েশ্চেন আমাদের মধ্যে জন্ম, রাইট? একইভাবে ওই বস্তু মানে বলটা কি যাচ্ছে, অপর পাশে কেউ একজন পা দিয়ে বলটাকে থামিয়ে দিল, তাহলে কি হলো, ওই গতিশীল বস্তুটা আবার যে স্থির হয়ে গেছে, আবার যা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে আরেকটা তো কোয়েশ্চেন আমার মাথায় আসলো যে গতিশীলটা কিভাবে স্থির হলো, রাইট? এখানে আসলে বল এমন একটি রাশি যেটা কোনো গতিশীল বস্তুকে স্থির করে, আবার স্থির বস্তুকে গতিশীল করে। আর এটা নিয়ে আমাদের বিজ্ঞানী নিউটন তার প্রথম সূত্রটা দিয়েছেন। বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা নিতে পারি, একটা হচ্ছে বলের সংজ্ঞা, আর একটা হচ্ছে জড়তা। আরেকটা কি, জড়তা। দেখো জড়তা সম্পর্কিত অনেক উদাহরণ তোমরা দেখছো। আমি একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আজকে শুরু করবো, সেটা হলো আমরা যখন কোনো গাড়িতে বসে থাকি, হঠাৎ করে গাড়িটা যখন চলা শুরু করলো, আমরা কোথায়, আমরা সামনের দিকে ঝুঁকে পিছনের দিকে পিছনের দিকে হেলে পড়ি। হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি অনেকক্ষণ বসে আছি, হঠাৎ করে স্থির থেকে আমি গতিশীল হয়ে গেলাম। আমি তো বসেই আছি, আমি বসে থাকতে চাই, রাইট? এটাই তো হওয়ার কথা। তাই আমি একটু পিছনের দিকে হেলে পড়ি। তো এই জিনিসটাকেই বলা হয় স্থিতি জড়তা। তো জড়তা মানে কি? জড়তা মানে হলো একটা বস্তু যদি গতিশীল থাকে, সেই গতিশীল থাকারই মানে গতিশীল থাকার তার প্রবণতা থাকে, সেটা হচ্ছে গতি জড়তা। আর একটা স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। এবার গাড়িটা অনেক জোরে চলতেছে, আমি আনবো না, আমি কোনো কিছু ধরে দাঁড়াই নেই, কোনো হাতল ধরে দাঁড়াই নেই, এটা মিডিয়াম গাড়িটা ব্রেক করলো, মানে ওই যে গতিশীল বস্তু স্থির হয়ে গেল। আমি কি জায়গায় দাঁড়িয়ে থাকবো না, আমি সামনের দিকে যায় পড়ছি, হয়তো কারো গায়ে পড়লাম, যে আমাকে মারলো, হতেই পারে। এই যে আমি পড়ে গেলাম সামনের দিকে, মানে কি আমি গতিশীল হওয়ার চেষ্টা করতেছি। তো এটাই হলো কি তোমার জড়তা। তো জড়তা সম্পর্কিত এটা অনুধাবন বা জ্ঞানমূলক কোয়েশ্চেন আছে, একটু ভালো করে বই দিয়ে পড়ে নিই, ওকে? তো এরপরে আমরা পড়বো নিউটনের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র শেখার আগে আমরা আসলে কিছু বেসিক কনসেপ্ট, লাইক আমি যদি বলি তোমাদেরকে মোমেন্টাম সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ ভরবেগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভরবেগ 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 হচ্ছে ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, এমভি। আচ্ছা, তোমরা অবশ্যই গতি পড়ে আসছো, গতিতে তোমরা রাশি সম্পর্কিত জানছো। রাশি দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মান এবং দিক উভয় দেওয়া থাকে, সেটা ভেক্টর রাশি। আর যেটা জাস্ট মানটা দেওয়া থাকে, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো আমরা পড়ে আসছি যে বেগ একটা ভেক্টর রাশি, দ্যাট মিন্স আমার ভরবেগ একটা কি ভেক্টরি রাশি। আচ্ছা, তো ভরবেগের একক হচ্ছে যেমন এম, মানে কি ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? কমেন্টগুলো পড়ি, কমেন্টও পড়ে মানে হ্যাঁ, নাম সহ। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কেমন আছেন? আচ্ছা, আসলে আমি সামনে যাচ্ছি, যেটা আমাদের একটু লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি গেলে তোমাদের ভালো হবে, প্রায় 10টা বেজে যাচ্ছে। ওকে, সো ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল হচ্ছে কি ভরবেগ। আচ্ছা, তার মানে ভরবেগ ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর। একটা হলো ভরবেগ সমানুপাতিক এম, অর্থাৎ আমার যদি বেগটা স্থির থাকে মানে ধ্রুব থাকে, দুটি বস্তুর মধ্যে বেগ সমান, কিন্তু দুটি বস্তুর মধ্যে ভরের যে পার্থক্য রয়েছে, আছে না? তো যেটার ভর বেশি তার ভরবেগ বেশি, যেটার ভর কম তার ভরবেগ কম। ওকে, ভরবেগ ডিপেন্ড করতেছে বেগের উপর। কখন? যখন আমার ভরটা স্থির থাকে। তাহলে দুটি বস্তুর ভর সেম, কিন্তু দুজনের মধ্যে কারো একজনের হয়তো বেগ কম বা কারো একজনের বেগ বেশি। যার বেগ বেশি ডেফিনেটলি তার ভরবেগটা কি হবে? বেশি হবে। এখন যদি ভাই
এম আর ভি অর্থাৎ ভর এবং বেগ কেউই যদি স্থির না থাকে ওটা দুটি পরিবর্তন হয়, তাহলে আমাদের দুটি আনুপাতিক হারে বৃদ্ধি পায়। দুটি কি আনুপাতিক হারে বৃদ্ধি পায়। এই জন্যই আমরা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক নিয়ে একটা ধারণা আমরা যখন আমরা ম্যাথ করবো তখন আমরা আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, সো ভরবেগের এই ভি যেটা এম হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ আমরা কোনো একটা কিছুর ভর বললাম 5 কেজি 10 কেজি, আমি দিকের কোনো প্রয়োজন পড়ে না। তো যেহেতু বেগটা মানে ভরবেগ ভেক্টর রাশি, সুতরাং আমার এখানে বেগের যে পরিবর্তনটা মানে দিক যদি উল্টো দিকে হয় তাহলে আমরা সেটাকে মাইনাস ধরি। বুঝছো, ফিজিক্স এন্ড ম্যাথে মাইনাস আর মানে মাইনাসের একটা মানে অনেক বড় পার্থক্য আছে। যেমন ম্যাথের ভাষায় মাইনাস মানে হচ্ছে এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক একটা রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু ফিজিক্সের ভাষায় মাইনাস মানে হচ্ছে উল্টো দিক। আমি যাচ্ছি এদিকে, কেউ এইদিকে আসতেছে, তা আমার সাপেক্ষে সে উল্টো না, তখন আমরা মাইনাস ব্যবহার করি। আসো, তো ভরবেগ যেহেতু আমরা শিখছি, চলো আমরা এখন শিখি ভরবেগের পরিবর্তন। একটা বস্তু ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাতে একটা কি আছে, বল আছে। আমি এই বলটাকে এম ভরের একটা বল, সেটাকে আমি একটা দেয়ালের মধ্যে ছুঁড়ে মারলাম v1 বেগে। তাহলে এই যে এম আর ওই বেগ মিলে তো আমার একটা ভরবেগ আছে, রাইট? তাই না? সে ভরবেগটা হচ্ছে কি, তাহলে p1 সমান সমান হচ্ছে কি m v1 ক্লাস করো। আচ্ছা, আমরা জিনিসটা আবার বলি। এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আমি, এটা কে? জাহিদ ভাইয়া, এটা আমি। তা আমি আমার হাতে একটা কি আছে, বল আছে। আমি একটা বেগে বলটা কোথায় মারলাম, একটা দেয়ালে মারলাম। বলো, দেয়ালে যখন আমি মারলাম সেটা v1 বেগে গেল। যাওয়ার পরে দেয়াল থেকে কি জিনিসটা আবার প্রতিফলিত মানে ফিরে আসছে আমার কাছে, সেটা ধরো v2 বেগে ফিরে আসছে। v2 বেগে ফিরে এসে আমি আবার সেটাকে ক্যাচ ধরলাম, আমার তো এমটা চেঞ্জ হচ্ছে না। সো যখন এটা ফিরে আসলো তখন আমার ভরবেগটা কি ছিল, p2 সমান সমান হচ্ছে m v2। বল, আমি এখানে লিখে রাখছি আমার বেগটা কি রাশি, ভেক্টর রাশি। আমার দিকটা এখানে বুঝতে হবে। দেখো, আমার v1টা যে দিকে গেল, আমার v2টা তার উল্টো দিকে যাচ্ছে না। আমি একটাকে মারছি এই দিকে, পূর্ব দিকে, ওইটা আবার তার সাপেক্ষে পশ্চিম দিকে চলে আসতেছে। তো একটা সাপেক্ষে একটা মাইনাস, একটা সাপেক্ষে একটা কি মাইনাস। তাহলে আমি এই দুইটা যদি ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে চাই, বলো পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি? পরিবর্তন দ্যাট মিনস ডিফারেন্স, মানে পরেরটা চেয়ে আগেরটার বিয়োগ। এটাই তো আমরা শিখেছি ছোটোবেলা থেকে। দেখো, আমরা বিয়োগটা করি পরের ভরবেগ আমরা, তাহলে আমি যদি ডেল পি ধরি, সেটা হচ্ছে কত, p2 মাইনাস p1, এটাই তো হওয়ার কথা। সো এটা যদি হয়, বলো p2 মানে কি, m v2 মাইনাস m v1, এটাই তো। কিন্তু মজার ব্যাপার হলো, আমি এটা যেদিকে মারলাম সেটা তার উল্টো দিকে চলে আসছে, উল্টো দিকে। তাহলে বল, আমার এই এইটা যদি পজিটিভ হয়, ডেফিনেটলি এই v2টা কী হবে, নেগেটিভ হবে। এরকম একটা বলে আমি আমার অ্যাডমিশন টেস্টে করছিলাম, এভাবে করে আনসার মিলে আসছে, আনসার কখনো মিলবে না। তাহলে দেখো, আমি এখান থেকে বলতে পারতেছি যে v2 মাইনাস m1 মাইনাস v1, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, সরি m1 না v1। সো এটা হলো আমার ভরবেগের পরিবর্তনের সূত্র, কখন, যখন বি একটার অপোজিট ডিরেকশনে যায়। আর যদি দুটো একই ডিরেকশনে যেত, লাইক আমি হাঁটতেছি, কেউ আমার পিছন দিয়ে একটা বল প্রয়োগ করছে, বলো, তাহলে আমার বেগটা আরও বেড়ে যাচ্ছে না? লাইক কেউ একজন যাচ্ছে, দৌড়াচ্ছে, হাইটে হেঁটে যাচ্ছে বা হাইটে হেঁটে যাচ্ছে, তুমি তার এইভাবে ধাক্কা আমার চুলটা, তাহলে তখন তো তার একটা বেগ আবার বেড়ে যাচ্ছে, রাইট? বেড়ে যাচ্ছে না? তাহলে বেগের দিকটা তখন একই দিকে, তখন আবার এখানে মাইনাস করতে পারবো না। বেগের দিকটা যখন চেঞ্জ হবে তখনই মাইনাস করতে হবে, আদারওয়াইজ না। তো মনে হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তনটা বুঝতে পারছি। তাহলে আমি ভরবেগের পরিবর্তনটার আলটিমেট একটা সূত্র লিখতে পারি। আচ্ছা, আমরা ভরবেগের পরিবর্তন আলটিমেট সূত্র শিখতে পারি, এম ধরো ওটা v2 মাইনাস m v1, বাট এখানে ভেক্টর চিহ্ন দিবা b এর উপর, তাইলে হয়ে যাচ্ছে ভরবেগের পরিবর্তনের সূত্র। আচ্ছা, বুঝছো? বুঝতে পারছি? তুমি তার এইভাবে ধাক্কা, ভাই সাউন্ড কম মনে হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাও, তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি। আচ্ছা, বুঝছো? তাড়াতাড়ি। আচ্ছা, কমেন্টটা চেক করো, তারপরে নতুন টপিকে যাবো। আমাকে কমেন্টে জানাও, তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি ওকে। আমরা এবার নেক্সট টপিক, সেটা হলো উঠাও বা স্ক্রিনশট দাও। হ্যাঁ, ওকে ওকে। নিউটন সেকেন্ড ল, মানে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা এখন পড়ব। নিউটনের কি দ্বিতীয় সূত্রটা পড়ব। দেখো, নিউটন দ্বিতীয় সূত্র দিয়ে আমরা মূলত আমরা ছোটবেলা থেকে একটা বলের একটা সূত্র শিখে আসছি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এটি তো শিখে আসছি। আমি সুন্দরভাবে পোলাবানকে বলি এফ ইজ ইকুয়াল টু মা তো আমরা এভাবে লিখি, মনে রাখতে পারো। মানে যেটা হলো ভর এবং ত্বরণের গুণফলই হচ্ছে আমার বল, রাইট? এটি তো আমরা শিখে আসছি। এখন এটা কোত্থেকে আসছে সেটা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে বুঝতে পারবো। দেখো, নিউটনের সেকেন্ড ল বলছি কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বললাম দেখো, বস্তুর ভরবেগের এক বস্তু সমানুপাতিক এবং আমি বস্তুটাকে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি বস্তুটা সেদিকে যাচ্ছে। ওকে, তাহলে লক্ষ্য করো, বস্তুর ভরবেগের পরিবর্তন আর আমরা এখানে আলাদা আলাদাভাবে কয়েকটা অংশে ভাগ করে দেখো, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, এই তিনটে নিয়ে আমরা এখন একটু কাজ করি। বলো ভরবেগ কি, একটু আগে শিখলাম, বলো তো তোমরা কমেন্টে লেখো ভরবেগ কি, ভরবেগের পরিবর্তন হারের সূত্র কি, একটু কমেন্টে লিখো তো। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। কমেন্ট করো বেশি বেশি। আচ্ছা বুঝছো, সামিয়া আফরোজ বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, ভরবেগ হলো পি সমান সমান এম বি, আর ভরবেগের পরিবর্তন ডেল ভি বা ডিফারেন্স অফ পি, আমি যেটা বলতে পারি ধরো ভি মাইনাস এম ইউ। আমরা বললাম এটা ভেক্টর, তাই ভেক্টর সাইন দিতে হয়, এটা তো আমি জানলাম। তাইলে একটা বস্তু লাইক এইখানে আছে একটা বস্তু, আমার এম ভরের একটা বস্তু, আমি এইখানে লক্ষ্য করো আমার বস্তুটা এইখান থেকে এইখানে সরলো। আচ্ছা, এখান থেকে কি এখানে গেল, বস্তুটাই ছিল, রাইট? এটা গতিশীল। এখানে আমার একটা বেগ ছিল, সেটা হচ্ছে ইউ, এখানে একটা বেগ আছে সেটা হলো ভি। আমরা যারা দ্বিতীয় অধ্যায়ে ভালো করে পড়ে আসছি আমরা জিনিসটা ইউটিলাইজ মানে ভালো করে বুঝতে পারবো। দেখা করো, আমরা একটা বস্তু এখানে আছে এস মিটার মানে স্মরণ হলো, একটা এস মিটার স্মরণ ঘটলো, করছে না? তাহলে এই যে কি করছে আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কথা কি শোনা যাচ্ছে? আমার আওয়াজ আসতেছে? একটু জানাও, কথা শোনা যায়? আচ্ছা ওকে ওকে, আসো আমরা একটু তাড়াতাড়ি পড়ি। ওকে, সো ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন দুটা পড়লাম। ওকে, কিন্তু এখানে হার বলে একটা ব্যাপার আছে। দেখো, হার মানে ওই যে মেয়েদের অর্নামেন্টস গলায় দেওয়ার হার না ভাই। হার মানে হচ্ছে কোনো কিছু সময়ের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে। মানে আমি 1 সেকেন্ডে ধরো 5 মিটার গেলাম, আমার এক বন্ধু
সে 1 সেকেন্ডে 10 মিটার গেল। বলো কার বেগ বেশি? ডেফিনেটলি আমার বন্ধুর, কারণ সে একটা জিনিস যেতে তোর খুব কম সময় লাগছে, রাইট? এটাই তো। সো হার মানে হলো যে দেখো ভরবেগের পরিবর্তনের হার, মানে সময়ের সাপেক্ষে আমার ভরবেগ কীভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো আমার একটা বস্তু এখান থেকে যখন এখানে যাচ্ছে, এখানে একটা সময় লাগতেছে না? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগতেই তো পারতেছে, রাইট? তো এই যে এই সময়টায় আমার ভরবেগ কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটাই হলো আমার বস্তুটাকে আমি যেই বলে ধাক্কা দিয়েছি সেটা সমানুপাতিক। দেখো লক্ষ্য করো, তাহলে আমার ভরবেগের পরিবর্তনের হার, আমি যদি এটার হার বের করতে চাই, তাহলে বলো টি দিয়ে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে এম ভি মাইনাস এম ইউ, এটা দিয়ে করতে হচ্ছে। সো বলো এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি এমটাকে যদি কমন নেই, আমি এই পাশ থেকে পাচ্ছি বি প্রাইম, বি ভেক্টর ইউ ভেক্টর ডিভাইড বাই টি। বলো এটা খুবই পরিচিত একটা সূত্র, তাই না? আমরা দ্বিতীয় অধ্যায় পড়ে আসছি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে হলো সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন, সেটাই ত্বরণ। সেটাই কি? ত্বরণ। তাহলে আমি এতটুকুর পরিবর্তে কি লিখতে পারতেছি? এম এ। এম কি? এম এ। আমি এটা লিখতে পারতেছি না? বলো এখন এটা বেগ আমার, বলো বেগ একটা ভেক্টর রাশি, দ্যাট মিনস আমার এও একটা কি হবে? ভেক্টর রাশি হবে। বলো আর এই জিনিসটা, তাহলে এটা হলো কি? কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সমানুপাতিক সাইনটা এখানে দিয়ে দাও, ঠিক আছে? আলটিমেটলি আমি লিখতে পারতেছি যে এফ সমানুপাতিক অফ এম এ। বিজ্ঞানী নিউটনের সমানুপাতিকের পরিবর্তে 1, মানে কে এর ভ্যালু 1 ধরছে, তারপরে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাই হলো আমার নিউটনের সেকেন্ড ল। নিউটনের কি সেকেন্ড ল? বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? আচ্ছা ঠিক আছে, ওকে। বোঝা কথা বলা আছে। আমি যেদিকে মানে দেখো, আমি যেদিকে আমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, আমার বস্তুটা সেদিকেই যাচ্ছে। দেখো আমি এদিকে করতেছি, আমার এমটা এদিকে যাচ্ছে, উল্টো দিকে আসে নাই। তার মানে এফ কি হয়ে গেল, রাইট? দেখো একটা দিকের কথা বলছি, আমি যেদিকে ফোর্স করব, মানে ফোর্স অ্যাপ্লাই করব, আমার বস্তুর চেঞ্জিং সেদিকেই হচ্ছে। তার মানে আমার ফোর্সও কি ওয়ান কাইন্ড অফ একটা ভেক্টর রাশি। তাই আমি বলতে পারি আমার ফোর্সও কি, মানে বলো ভেক্টর রাশি। তাহলে আমার এখানে কি দিকটাকে ডিফাইন করতে হবে, দিকটা কি করতে হবে? ডিফাইন করতে হবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা দেখো আমরা নেক্সট টপিকে যাচ্ছি, বুঝবো? ওকে, তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কিছু স্পেশাল কেস শিখবো, কিছু স্পেশাল কেস। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, প্লিজ এখানে একটু মনোযোগ দাও। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা এখন আমরা শিখবো, ঠিক আছে? দেখো আমি যখন তোমাদের বয়সে ছিলাম, অর্থাৎ নবম দশম শ্রেণীতে ছিলাম, আমি এই সূত্রটাই পড়ছি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, আর কিচ্ছু জানতাম না, বিশ্বাস করার কিচ্ছু জানতাম না। মানে কখনো আমরা ওই, এখানে আমি জানি না কে কোত্থেকে আসো, কে কোথাকে কোন মানে কোন জায়গার, কিন্তু আমি একটা অজপাড়া গায়ের। তো আমরা যখন ক্লাস করতাম, টিচার যা পড়াতো তাই, মানে এত ক্লাসের তাই বুঝতাম না গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে, তাই। তো নিজেরাই আসলে টেস্ট পেপার সলভ করে করে বিভিন্ন টিচারদের ক্লাস দেখে দেখে যা শিখছি তাই। তো তোমাদেরকে পড়াতে পড়াতে দীর্ঘ 4 বছর থেকে আসলে পড়াই, তো তোমাদেরকে পড়াতে পড়াতে অনেক কিছু আসলে শিখলাম, অনেক কিছু আসলে অনুধাবন করতে পারলাম। তো সেই সাধারণ শিক্ষা থেকে যতটুকু আমি জানছি, সেখান থেকে আমি আজকে তোমাদেরকে কিছু শেয়ার করব, আশা করি সেটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। ওকে আসো, তো বল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমার এখানে দিকটা বুঝতে হবে। দেখো তাহলে আমি একটা কথা নিয়ে তোমাদের আলোচনা করছি, যে সাম্য বল অসাম্য বল, মানে সাম্য এবং অসাম্য। দেখো সাম্য অসাম্যর মধ্যে পার্থক্য, মানে যদি ইংলিশে, তুমি ইংলিশে ভালো বুঝবা, ব্যালেন্স ইমব্যালেন্স। একটা জিনিসের ব্যালেন্স কীভাবে হয়? ধরো আমাকে কেউ এ পাশ থেকে, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, বুঝছো? আমাকে এদিকে 100 নিউটনে কেউ একজন টানতেছে, সে কেউ টানতেছে, আমার একটা হাত ধরে টানতেছে। অপোজিট দিকে একজন আমাকে 200 নিউটনে টানতেছে। এখন তুমি বলো তো আমার অবস্থান কোথায় হবে? আমি কি এখানেই থাকবো, নাকি বাম দিকে যাব, নাকি ডান দিকে যাব? তোমরাই বলো কোন দিকে যাব? এই সাধারণ কথা, আমি এই দিকে যাব।
মানে আমাকে এটা 200 মানে অনেক জোরে টানতেছে, ধরো এটা একটা বাচ্চা ছেলে টানতেছে আর এখানে একটা বড় ছেলে আমাকে টানতেছে, তাহলে আমি ডেফিনেটলি এইদিকে যাচ্ছি। তাহলে আমাকে বলো এখানে কি সাম্যতা তৈরি হয়েছে? ডেফিনেটলি না। লক্ষ্য করো আমার হাতে একটা কি, একটা মার্কার, আমি যদি এটাকে এইভাবে ধরি, দেখো এটা এদিকে পড়ে যাচ্ছে, কেন জানো? আমার এই দিকের ওজন বেশি, আমি যেখানে কেন্দ্র করে রাখছি আমার এটার তুলনায়, দেখো আমি যখন এটাকে এইভাবে রাখছি এদিকে পড়ে যাচ্ছে, তার মানে কি আমার ডান দিকে ওজনটা বেশি। আমি যখন এইভাবে রাখছি, দেখো এটা ঠিকঠাক মতো আছে, এর অর্থ কী? আমার ডান পাশ বাম পাশ উভয় পাশে আমার ওজনটা, অর্থাৎ ভূপৃষ্ঠের অভিকেন্দ্র মানে ভরকেন্দ্রের দিকে যে ওজনটা হচ্ছে সেটা উভয় পাশে সমান। তাহলে এটাকেই তো আমরা বলি ব্যালেন্স, রাইট? এটাকেই তো আমরা বলি ব্যালেন্স। বল এখানে কি ব্যালেন্স হয়েছে? ডেফিনেটলি না, এখানে ব্যালেন্স হয় নাই। 200কে টানতেছে 100কে টানতেছে, ব্যালেন্স হচ্ছে না। তো আমি ব্যালেন্স করলাম, কীভাবে ব্যালেন্স করলাম? আরেকটা বল আইসা সেও 100 নিউটনে টানতেছে, বলো এখন না ব্যালেন্স হয়েছে? এখন কি আমি কোথাও যাব না তো, আমি আমার জায়গায় কি স্থির হয়ে আসি। তার মানে একটু বুঝি, খেয়াল করো, আমি আমার জায়গায় যখন স্থির হয়ে আছি মানে কোথাও আমি যাচ্ছি না, তার মানে কি আমার মধ্যে কোনো ত্বরণ আছে? এই বলো তো আমার মধ্যে কি কোনো ত্বরণ আছে? আমার মধ্যে কোনো ত্বরণ নেই, থাকার কথা না। যদি তোমাদের মনে হয় ত্বরণ থাকে কমেন্টস করো, থাকার কথা না। তাহলে এইদিকে আমাকে 200 বলে টানতেছে, তার মানে এটাকে যদি আমি F1 ধরি, কি ধরি? F1 ধরি, মানে এদিকের যে বলটা সেটাকে আমি ধরলাম কি F1। এদিকে আমি যে বলটা আমাকে টানতেছে ধরো সেটার বলটা হচ্ছে F2। তো আমি ফার্স্ট কেজে বললাম যে আমার F1 এর তুলনায় আমার F2টা বড়, অর্থাৎ এই পাশে যে আমাকে টানতেছে সেটা বড়। তার মানে বলো এই বলটা যেদিকে ধরলাম এটা উত্তর দিকে টানতেছে, বলো F1 তাহলে আমাকে কোন দিকে টানতেছে? দক্ষিণ দিকে টানতেছে না? বলো এখানে দিকের একটা ব্যাপার আছে না? আর দিকের ব্যাপার ফার্স্ট থেকে বলছে, দিকের ব্যাপার থাকলে সেটা কি? ভেক্টর। আর ফিজিক্সের ভাষায় দিক মানে কি? মাইনাস। তো দেখো, তো এটা যেহেতু আমাকে টানতেছে এটা বড়, আমি বড়টা লিখবো আগে, কারণ সেটা আমাকে টানতে পারতেছে বেশি, রাইট? তার অপোজিট ডিরেকশনে কি আছে? F1, অপোজিট ডিরেকশনে F1, এই জন্য মাইনাস। ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো? আমারও তো একটা ওজন আছে, আমারও তো একটা ভর আছে, রাইট? তো ভর থাকলে ওজন থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, তো আমি তো এই দিকে যাচ্ছি, কোন ত্বরণে? এই ত্বরণে আমি এই দিকে যাচ্ছি, যেহেতু আমি যাচ্ছি আমার বেগের একটা চেঞ্জ হচ্ছে, আমি স্থির ছিলাম, আমাকে এটা অনেক জোরে টানতেছে, আমি এইদিকে যাচ্ছি, তো আমার মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে। তো বেগের পরিবর্তন যখন সময় সাপেক্ষ হয় সেটাই তো আমার ত্বরণ। তাহলে আমার মধ্যে একটা ত্বরণ হচ্ছে, সেটা হচ্ছে এ ত্বরণ। তার মানে কেউ একজন আমাকে ওইদিকে টানতেছে, এইদিকে টানতেছে, মাঝখান দিয়ে আমি একটা একটা মধ্যবর্তী একটা বল পাচ্ছি, সেটাকে আমরা লব্ধি বল বলেছি। তো সমান সমান হচ্ছে আমার সে লব্ধি বলটা। কি বলটা? লব্ধি বল। সো আমরা এই লব্ধি বল সমান সমান আমরা লিখতে পারি কি? আমরা লব্ধি বল সমান সমান, আমি আমার যেহেতু এ ত্বরণে যাচ্ছি আমি এটাকে লিখতে পারি MA, মানে F2 মাইনাস F1 ডিভাইড বাই MA। এখন এখান থেকে আমি তো জানি আমার F2 আমাকে কত? F2 আমাকে 200 নিউটনে টানতেছে, F1 আমাকে 100 নিউটনে টানতেছে, 100 নিউটনে টানতেছে। সমান সমান আমি আমার ভর ধরলাম আমার ভর হচ্ছে, আমার ভর কত ধরবো? ধরো 50 কেজি। কত কেজি? 50 কেজি। তাহলে আমার এমটা নিচে ভাগ হয়ে কি হলো? 50 হলো। কি হলো? 50 হলো। তো 200 থেকে 100 গেলে 100, 100কে 50 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি 2 মিটার পার সেকেন্ড বা 2। তাইলে আমি যেহেতু এই ব্যক্তিটা আমাকে 200 নিউটন বলে টানতেছে, আমি তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি আমার ত্বরণটা পেয়ে গেছি। আমি অনেক বুঝতে পারছি তোমাদেরকে সাম্য। এটা হলো প্রথমটা কেস। তো আরেকটা কেস যদি তোমাকে আমি ধরি, সেটা হলো দেখো দুইটা আমাকে সমানভাবে টানতেছে, দুইটা কি করে টানতেছে? সমানভাবে টানতেছে না? তা আমি ধরলাম এটা এদিকে টানতেছে, এটা অপর দিকে টানতেছে, তাহলে দুইটা দুই দিকে টানতেছে। দ্যাট মিনস F2 মাইনাস F1 ইজ ইকুয়াল টু, বলো আমাকে যেহেতু দুইটা বল সমান, আমি তো জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কোথাও যাচ্ছি না, তার মানে আমার বলের কোনো বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি সেখানে কোনো বেগের যেহেতু চেঞ্জ হয় না, এখানে কি ত্বরণ থাকে না? তো সমবেগ যেটাকে আমরা বলি আর কি। আমি যদি 2 মিটার পার সেকেন্ডে থাকি 2 মিটার পার সেকেন্ডে আসি, আমি যদি 0-তে থাকি আমি 0-তেই আসি। তার মানে আমার এখানে কোনো ত্বরণ নাই, আমি এখানে ট্রাভেল, রাইট? তো এই ক্ষেত্রে আমার যেহেতু ত্বরণ নাই, তাহলে আমার লব্ধি বলটা কি হচ্ছে? 0। কি হচ্ছে? 0। তো তখন সেটা থেকে আমি বলতে পারি যে F2 সমান সমান F1, সমান সমান কি? F1। তার মানে এই বল আর এই বল সমান, আমি সাম্যাবস্থায় আছি, বুঝছো?
সাম্য অসাম্য বল বুঝছো? ধরো সাম্য অসাম্য বল বুঝতে গেলে বুঝো হলে ধরো আমরা এখন ইম্পর্টেন্ট কেস যেটা কেস নাম্বার 1 সেটা এখন শিখি। দেখো একটা বস্তু এখানে আছে m ভরের বস্তু, ঠিক আছে? এটা হলো আমার পথ, এটা কি পথ। এখন আমাকেই না দুটা জিনিস টানছে, কিন্তু এই পথে তো আর টানাটানির হিসাব আলাদা। দেখো আমি বলতেছি, আমি এখান থেকে একটা প্রযুক্ত বল অ্যাপ্লাই করলাম F, তাহলে আমার প্রযুক্ত বল কত? F। আমার প্রযুক্ত বল F, এটা হলো আমার কি M। আচ্ছা একটা কথা অলওয়েজ মাথায় রাখবো, অলওয়েজ পৃথিবীর যত বস্তু আছে, এই মার্কার হোক, আমি হই, একটা বিল্ডিং হোক, যা আছে সব কিছু তার ভরকেন্দ্রগামী নিচের দিকে একটা ওজনে ক্রিয়া করে। লাইক এই ভরটা তার অভিকেন্দ্র মানে ভরকেন্দ্রগামী একটা ওজন ক্রিয়া করতেছে ডব্লিউ, আর ওজনটা মানে কি? আমার ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা ওজন পাচ্ছি, দ্যাট মিনস ডব্লিউ ইজ ইকুয়াল টু mg। এই বলটা বুঝছো? বুঝছি না? এতটুকু বুঝছি আমরা, এতটুকু বুঝছি? দেখি কমেন্টস করো এতটুকু বুঝছি কিনা। এতটুকু বুঝছি কিনা? ওকে, তাহলে নিউটনের থার্ড ল তো আমরা যেহেতু 26 ব্যাচ, তোমাদের অনেক কিছুই পড়া আছে। থার্ড ল মানে কি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। কোনো বস্তুর আমি কোনো বস্তুর উপর আমি যদি কোনো বল অ্যাপ্লাই করি, ক্রিয়া করি, সেটা ডেফিনেটলি আমাকে সেম বলে প্রতিক্রিয়া করতেছে, রাইট? তাহলে এই দিকে যেহেতু আমি mg বলে ক্রিয়া করলাম, আমার উপরের দিকে একটা অবিলম্বের দিকে একটা কি থাকে? একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে ধরো r। সেটা কি? আর আমি যে পথে যাচ্ছি, এই পথে একটা ঘর্ষণ আছে। কি আছে? ঘর্ষণ বল আছে, যে বলটা এই এমটাকে কি করে? বাধা দেয়। কি করে? বাধা দেয়। তো ওই ঘর্ষণের আমি ঘর্ষণ বলটা এখানে একটা এই পথের একটা গুণাঙ্ক আছে, ঘর্ষণ গুণাঙ্ক। আমি বললাম যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ আছে, ঘর্ষণ গুণাঙ্ক আমি লিখলাম। আচ্ছা, তার মানে আমি এখানে একটা বল কি দিচ্ছি? অ্যাপ্লাই করতেছি। পথে আমার একটা ঘর্ষণ বল আছে। যে ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে বল বাধা দেয়, মানে আমার বস্তুর মুভমেন্ট যেদিকে হয় তার অপোজিট দিকে আসলে ঘর্ষণটা হয়, মানে এটা কি করে? বাধা দিতে থাকে আর কি। কাইন্ড অফ ওই যে তোমরা তড়িৎ পরিবাহে যেমন রোদ বাধা দেয় কারেন্টকে, তেমনি মনে রাখো একটা বস্তু যেদিকে মুভমেন্ট হয় তার অপর দিকে ঘর্ষণ আমাকে কি করে? বাধা প্রদান করে, বুঝছো? তার মানে আমার মুভমেন্ট যেদিকে হয় তার উল্টো দিকে আমার ঘর্ষণ হয়। তাহলে একটা বস্তু আমি তো বস্তুটাকে এদিকে প্রযুক্ত বল করার পর আমি দেখতেছি এটার মুভমেন্ট কোন দিকে? এই দিকে। এটা এ ত্বরণ নিয়ে এসে মুভমেন্ট হচ্ছে, মানে যাচ্ছে সামনের দিকে। তার মানে তার অপোজিট ডিরেকশনে কি আসবে? ঘর্ষণ আসবে। কি আসবে? ঘর্ষণ আসবে। তাহলে ঘর্ষণকে আমরা Fk দ্বারা ডিফাইন করলাম। এখন ঘর্ষণ বলের সূত্র কি? ঘর্ষণ বলের সূত্র হচ্ছে ওই যে অবিলম্বের দিকে প্রতিক্রিয়া যে আর বলটা, ওই প্রতিক্রিয়া বলের সাথে ঘর্ষণ গুণাঙ্কের গুণফলই হলো আমার ঘর্ষণ। তা আমি এখান দিয়ে লিখতে পারি যে ঘর্ষণ বল Fk সমান সমান হচ্ছে মিউ আর। আর মিউ আর মানে কি? আর সমান সমান কি? ডব্লিউ। তার মানে আর সমান সমান mg, মিউ mg। আমি এটা লিখতে পারি ঘর্ষণের সূত্র, বুঝছো? এটা হচ্ছে ঘর্ষণের সূত্র। তার মানে আমি যেদিকে প্রযুক্ত করতেছি, যেই দিকে তার অপোজিট ডিরেকশনে একটা ঘর্ষণ বল থাকতেছে। অপোজিট ডিরেকশনে কে থাকতেছে? আচ্ছা, আর অপোজিট ডিরেকশনে একটা ঘর্ষণ বল থাকতেছে। আচ্ছা, সো আমি এখন বলতে পারি, দেখো আমার বস্তুটা কি? এখান থেকে আমি প্রযুক্ত করছি, এখান থেকে সে এইদিকে যাচ্ছে। দেখো তা ঘর্ষণ তার উল্টো দিকে হচ্ছে। এখন তোমরা আমাকে বলো, প্রযুক্ত বলের ভ্যালু বেশি নাকি ঘর্ষণ বলের ভ্যালু বেশি? বলো তো, কোনটার ভ্যালু বেশি? কেউ বলতে পারবা? আমি তো এখানে উল্লেখ করে দিয়েছি আমার বস্তুর এদিকে মুভমেন্ট হচ্ছে, তার মানে ঘর্ষণ তো উল্টো দিকে হচ্ছে। ধরো আমি একটা দিকে যাব, কেউ একজন আমাকে বাধা দিবে, ধরো কেউ একজন আমাকে বাধা দিবে, সে আমাকে সে বাধা দিবে, তো আমাকে সে বাধা দিতে আসছে, আমি তাকে ঠেলে মেলা চলে গেছি, আমার শক্তি বেশি, আমি তাকে ঠেলে চলে গেছি। তার মানে বলো আমি তার উপর যে বলটা অ্যাপ্লাই করছি সেই বলের তুলনা, মানে আমার বলের তুলনায় তার বাধাদানকারী বলটা কম ছিল না? বলো কম ছিল, বিধে তো তাকে আমি ঠেলে চলে যেতে পারছি। দ্যাট মিনস এখানে আমার প্রযুক্ত বলটা বড়, মানে বেশি। মানে এর জন্য আমরা লিখবো কি? দেখো আমরা লিখলাম প্রযুক্ত বল F। বলো প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করছি অপোজিট ডিরেকশনেই তো আমার ঘর্ষণ বল মাইনাস Fk।
ইজ ইকুয়াল টু কি বলো তো, ওই যে লব্ধি বল, লব্ধি বল। সো সেটা হইলো মূলত আমি লিখলাম এ প্রাইম, বুঝছো? তাহলে এটা কি প্রযুক্ত বল, এটা কি ঘর্ষণ বল, এটা কি যতটুকু বল আমার কাজে দিছে, মানে কার্যকর বল। মানে আমি একটা বলে যাচ্ছি, কেউ একজন আমাকে বাধা দিচ্ছে, আমি একটা দিকে যাচ্ছি ধরো 10 নিউটনে, কেউ একজন আমাকে বাধা দিচ্ছে 2 নিউটনে, আলটিমেটলি আমার কাছে থাকতেছে কত 8 নিউটন। এটি তো কাজ করতেছে কোনো কিছুর উপর, তাহলে এটা হচ্ছে আমার কার্যকর বল। কি বল? কার্যকর বল। তাহলে আমি লিখতে পারি প্রযুক্ত বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বা বাধাদানকারী বল, বাধা ঘর্ষণ বল সমান সমান হচ্ছে কি কার্যকর বল। কি বল? কার্যকর বল। তো এইখান থেকে আমি লিখতে পারি যে এফ মাইনাস এফ কে, এফ কে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি মিউ এম জি সমান সমান আমরা লিখতে পারি এম এ। এই ধরনেই মূলত আমরা এদিকে যাচ্ছি। আমি মনে হয় আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। দেখো আমরা এখন একটা ম্যাথ সলভ করবো। এটা কি করবো? ম্যাথ সলভ করবো, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। এটা বুঝছো? কমেন্ট করো এটা বুঝছো, এটা বুঝছো? অনেক কমেন্টে ঠিক মতো রিপ্লাই না কেন নাম সব করলাম না বোঝা যায় না। পরে আসলে পরে করবো, ঠিক আছে? তাহলে কমেন্ট বেশি আসবে, নাম সব বলতে দাও। আচ্ছা ওকে, তো উঠানো হয়েছে মেবি না? আমি একটু মুছে ফেলি এটা। আচ্ছা আচ্ছা, গুড গুড, সবাই বুঝতেছো, সবাই বুঝতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ক্লাসটা শেয়ার করো। আর আরেকটা কথা হলো কি, দেখো আমরা তো অনলাইন ক্লাস আমরাও করছি, ফাঁকিবাজি আমরা সবাই করি, বুঝছো? ফাঁকিবাজির জন্য আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি সেরা, এটা তো বিশ্বাস করো, তাই তো? তো অনেকে শুয়ে শুয়ে হয়তো ক্লাস করতেছো, কেউ বাহিরে বা কেউ হয়তো এমনি দেখতেছো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বই খাতা নিয়ে বসো, টেবিলে বসো, খাতা কলম নিয়ে বসো, নোটস করো। এটা তোমাদেরকে, দেখো আমি যে কনসেপ্টটা পড়াইছি তোমরা একটু টেস্ট পেপার খোলো, দেখবো অনেক বেশি ম্যাথে কনসেপ্ট রয়েছে, বুঝছো? তা আমরা আরও সলভ করবো আস্তে আস্তে। তো আমরা যখন একটা কনসেপ্ট বুঝছি, কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা তোমাদেরকে আমি দেখাইছি সেটা হলো একটা সরলরৈখিক পথে কোনো কিছু যখন যায় তখন তার মধ্যে কি কি বল অ্যাপ্লাই হয়, আর সেটার যেই সাম্য অসাম্য বলের ব্যাপার নিয়ে আসলে কনসেপ্টটা গেছে। হ্যাঁ, এখন শুধু তো একটা বস্তু নিচ থেকে মানে সরলরৈখিকভাবে যাবে ব্যাপারটা এমন না। একটা বস্তু তো উপর থেকেও নিচে পড়তে পারে, লাইক একটা আম, বুঝছো? এটা একটা আম, আম তো মনে আম আম কেমন আগে এইভাবে যায়, এভাবে আম হয়েছে না, ভালো একটা আম। তো এই আম কোথায় আছে? তার ওই বোটার মধ্যে আছে আর কি। আমি কি করব, একটা ইট মারলাম, আমটাকে ফেলবো আর কি, বুঝছো? আমি একটা ইট মারলাম, আমটাকে ফেলবো। তা আমি ইট মারছি, আমটা পড়তেছে। দেখো আমের একটা ভর আছে, সেটা হচ্ছে এম, এম ভরের আম। এখন আমটা কি করতেছে, একবারে সোজাসুজি নিচের দিকে পড়তেছে। বলো আমটা যখন পড়তেছিল, আমের ওইখানে কি কেউ ছিল যে আমটাকে অনেক জোরে মানে ফিক্কা মারছে? মানে নাই তো, কেউ তো ছিল না। তার মানে আমটা মুক্ত অবস্থায় পড়ছে। আচ্ছা বলো তো, তোমরা লাস্ট অধ্যায় অর্থাৎ গতির অধ্যায় শিখে আসছো, মুক্ত অবস্থায় যখন মানে পড়ন্ত অবস্থায় যখন পড়ে, তখন বিজ্ঞানী গ্যালিলিও আমাদেরকে কয়েকটা সূত্র দিয়েছে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি এখন যে কথাগুলো তোমাদেরকে বলবো এটা একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদেরকে আমি কিছু অনুধাবনমূলক কথা বলতে চাচ্ছি আর কি। দেখো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করার মানে কি? সমান সময়ে সমান দূরত্ব মানে, সরি, আমার এখানে দুইটা বরের বস্তু আছে। একটা হলো ধরো এটা হলো ইট, বুঝছো? আর এটা হলো কাগজ। তো ডেফিনেটলি ইটের ভরটা ধরলাম আমি 2 কেজি, কাগজের ভরটাকে আমি কতটুকু ধরতে পারি? 0.001 কেজি ধরলাম, অনেক কম, স্বাভাবিক, এটা তোমরা বুঝতে পারতেছো। এখানে এটা ভূমি, বুঝছো? তো এটা হলো কই এইচ উচ্চতায়, মানে ধরো 10 মিটার উপরে আছে।
ঠিক আছে, ইটও পড়তেছে, কাগজও পড়তেছে। বলো কে আগে নিচে পড়বে? কে আগে নিচে পড়ে? ইট। দেখতেছো না, ইট নিচে পড়ে, ইটই তো আগে নিচে পড়বে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি কেন ইট কেন নিচে পড়ছে, যারা ফিজিক্স বুঝে না বা কখনো ফিজিক্স পড়ে না তারা সবসময় বলে ভাই ইটের ভর বেশি, কাগজের ভর কম, তাই ইট আগে পড়ছে, নিচে পড়ছে, এটাই তো কথা। এখন বল একটা জিনিস যখন পড়ন্ত মানে উপর থেকে নিচে পড়ে অভিকর্ষজ বলের প্রভাবে, তখন অভিকর্ষজ ত্বরণের প্রভাবে, তখন কি আমরা কোনো সূত্রের মধ্যে আমরা কি এম দেখতে পাইছি, অর্থাৎ কেজি মানে কেজির কিছু দেখতে পাইছি? দেখো আমি তোমাদেরকে সূত্রটা একটু আবার রিকল করি। দেখো সূত্রগুলো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই তিনটেই তো, বুঝছো? আমাকে একটা সূত্রের মধ্যে তোমরা ভর দেখাও। তার মানে বিজ্ঞানী গ্যালিলিওর যে তিনটে সূত্র দিয়েছিলেন তার পরন্ত বস্তুর উপরে, প্রথম সূত্রটা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে ইট নামতে পারবে, ধরো 5 সেকেন্ডে যদি ইট নামে ওই কাগজটা 5 সেকেন্ডে নামবে। তবে তিনি একটা কথা এখানে বলে দিয়েছেন, কথাটা কি জানো? বিনা বাধায়। বিনা বাধা, বুঝছো? যেখানে কোনো বাধাই নেই। তুমি এটা এক্সপেরিমেন্ট দেখতে পারো, ইউটিউবের এক্সপেরিমেন্ট আছে, তোমরা এটা দেখতে পারো, বিনা বাধায়। এখন বলো তাহলে ভাই আপনি এখান থেকে একটা বোঝো, আমি এখান থেকে এটা ফালালাম, এভাবে ফেললাম, এখানে আবার কিসের বাধা? প্রশ্ন না, এখানে কিসের বাধা? এখানে একটা বাধা আছে, এখানে একটা কি আছে? বাধা আছে। তোমরা বুঝতে পারো সেই বাধাটা কি? সেটা হচ্ছে বাতাসের একটা বাধা আছে, একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, প্রবাহী ঘর্ষণ, যে ঘর্ষণের ফলে আমরা প্যারাশুট দিয়ে আকাশ থেকে নিচে নামতে পারি। একটা প্রবাহী ঘর্ষণ সেখানে কাজ করতেছে। তার মানে তুমি লক্ষ্য করো তো, দেখো একটা কাগজ আর একটা ইটকে আমরা যখন এমন একটা জায়গায় নিলাম, বায়ু শূন্য কোনো জায়গায় যেখানে কোনো বাধা নাই, তখন ইট আর কাগজ একই সময় নিচে পড়তেছে। কোন ত্বরণে সেটা নিচে পড়ে জানো? তখন সেটার জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে তারা নিচের দিকে নামতেছে। কিন্তু এইখানে কি জি 9.8 মিটার পার সেকেন্ড কাজ করে? জীবনেও না। জীবনেও মানে যেখানে বাতাস আছে সেখানে জি এর মান জীবনেও 9.8 হয় না। যদি হইতো তাহলে ইট আর কাগজ একসাথে পৃথিবীতে পড়তো, কিন্তু এটা হয় না, এটা হয় না। তুমি দেখবে একটা কাগজ যখন পড়ে ঢুলে ঢুলে কতভাবে সেটা পড়ে, কেন জানো? ওই অনেক কিছু বাধা তাকে দিচ্ছে। বাধাটা কোত্থেকে দিচ্ছে? সে উপর থেকে নিচে পড়তেছে, অপোজিট ডিরেকশন একটা ঘর্ষণের মানে বাতাসের একটা বাধা কাজ করতেছে, বুঝছো? তো এই জিনিসটা এখন আমরা শিখবো যে আমটা যখন নিচে পড়তেছে কেন পড়তেছে জানো? কোন বলের প্রভাবে পড়তেছে? ওজনের জন্য পড়তেছে না, এমজি বলের প্রভাবে সেটা নিচে থেকে পড়তেছে, ঠিক না? এখন আম তো পৃথিবীতে আছে, তো পৃথিবী তো বায়ু শূন্য না, মানে পৃথিবীতে তো বাতাস নাই এমন না, আমাদের পৃথিবীতে তো বাতাস আছে। তাহলে আমার পৃথিবীর যে বাতাসের যে বাধা সেটা হচ্ছে উপরের দিকে এফকে, আমি ধরলাম উপরের দিকে একটা এফকে দিল। তার মানে বল এখানে কি দুইটা বল কাজ করতেছে না? কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে পৃথিবীর বর্গকেন্দ্রগামী আমার ওজনের বল, আরেকটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে কিসের বল? বাতাসের বাধা, বুঝছো? এই দুইটা জিনিস কাজ করতেছে না। এখন আমাকে বলো বাতাসের বাধা বেশি নাকি আমার এমজি বেশি? অবশ্যই এমজি বেশি, তা আমটা নিচে পড়ে। এখন তুমি যদি এমন একটা জায়গায় এমন একটা এরিয়াতে গেলা, ঘূর্ণিঝড়, অনেক বাতাস, সেখানে তুমি 1000 টাকার একটা নোট ছেড়ে দিলা, ওই 1000 টাকার নোট জীবনও মাটিতে পড়বে না, ওইটা বাতাসে বাঁচতে বাঁচতে কই চলে যাবে। এর অর্থ কি জানো? ওই 1000 টাকার নোটের যে ওজনটা, ওই ওজনটা সে আমার বাতাসের বাধাটা বেশি বিদায় তাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমের বেলাতে দেখতেছে আমটা নিচে পড়তেছে, তার মানে আমার আমের ভরটা কি, ওজনটা কি বাতাসের বাধার চেয়ে বেশি। তো যেটা বেশি সেটাই তো আমরা পরিবর্তনের ক্ষেত্রে আগে লিখি, তাই না? তা আমরা লিখবো কি? আমরা লিখবো এমজি। তার অপোজিট ডিরেকশন, বলো এটা যাচ্ছে নিচের দিকে, বাধা দিচ্ছে উপরের দিকে, তাহলে অপোজিট, আমি বারে বারে কথাটা বলতেছি, ভেক্টর ভেক্টর দিক মানে অপোজিট ডিরেকশনে ফিজিক্সের ভাষায় মাইনাস, সেটা কি এফকে। সমান সমান কি হয় জানো? একটা লব্ধি কি হয়? বল হয়। সে লব্ধি বলটা হচ্ছে এম এ, বুঝছো? তাহলে এই বলে মানে এই ত্বরণে আমটা নিচের দিকে পড়তেছে, কিন্তু কখনো এই ত্বরণটা 9.8 হবে না। এই ত্বরণটা মানে এর ইজিক্যাল টু 9.8 তখনই হবে যখন কোথাও বাতাস থাকবে না, মুক্ত অবস্থায়, যখন যেখানে বায়ু শূন্য অবস্থায়, বুঝছো?
বুঝতে পারছো কেন ইট আর কাগজ, ইট আগে পড়ে কাগজ পরে পড়ে? কারণ ইট যখন পড়ে তখন তার মধ্যে এই যে লব্ধির কারণে যে ত্বরণটা পাচ্ছি সেটা কাগজের তুলনায় অনেক বেশি, কারণ ইটের ভর বেশি, ওই ইটকে বাতাস কি করতে প্রতিহত করতে তেমন পারে না, কিন্তু কাগজের ভর কম, তাই কাগজকে ওই বাতাসের বাধাটা বেশি প্রতিহত করতে পারে, তাই সে নিচে নামতে পারে না, দেরি হয়। আমি মনে হয় বুঝতে পারছি, বুঝতে পারছি না? যদি তোমরা বুঝে থাকো প্লিজ কমেন্টস করো, প্লিজ কমেন্টস করো যদি বুঝে থাকো। ওকে, তোমরা কমেন্টস করতে থাকো, আমি একটা কোয়েশ্চেন্স বোর্ডে লিখি, ওটা আমরা আজকে সলভ করবো। দাঁড়া, আপনি লিখে নিন তারপরে। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে কোয়েশ্চেনটা লিখো, আমার সাথে সাথে কোয়েশ্চেন্সটা লিখো, বুঝছো? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো, একজন ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বরের একটা বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো, আর ইন দ্য মিন টাইম পথের ঘর্ষণ বল তোমার 3 নিউটন। মানে আমি যে জিনিসটা তোমাদেরকে ভিজুয়াল করতে চাই, খেয়াল করো, একটা নির্দিষ্ট অবস্থান এটা, বুঝছো? এটা এখানে একটা 2 কেজি বরের কি আছে, একটা বস্তু আছে, এখান থেকে এখানে 584 মিটার দূরে একটা বাক্স আছে, মানে বক্স, বুঝছো? বক্স, এটার মধ্যে আমি 2 কেজি বরের এই বস্তুটাকে ফেলবো। ধরো এটা একটা ফুটবল হইতে পারে, 2 কেজি বরের ফুটবল, ধরো 2 কেজি না হলে এটা 2 কেজি। তুমি এখানে একটা লাত্তি মারছো, মানে কিক মারছো, বুঝছো? মানে কিক মারছো বলতে কিক না, আমি যখন বলবো এটাকে টেনে নিয়ে যাচ্ছি, আমি এভাবে টেনে নিয়ে যাচ্ছি। কতক্ষণ জানো? 10 সেকেন্ড। কতক্ষণ কই রে? 10 সেকেন্ড যাবত টেনে যে নিয়ে যাচ্ছি। কত বলে নিয়ে যেতে জানো? 10 নিউটন বলে টেনে নিয়ে যাচ্ছি। কত নিউটন বলে? মানে এখান থেকে আমি 10 নিউটন বলে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি 10 সেকেন্ড যাবত। কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমি যাচ্ছি কোন দিকে? এই দিকে, বস্তুটাকে নিয়ে। পথের ঘর্ষণ বল 3 নিউটন, তার মানে পথের ঘর্ষণ বল কোন দিকে? উল্টো দিকে। আমি যাচ্ছি ধরো এইদিকে, উল্টো দিকে আমার ঘর্ষণ বল হচ্ছে, ধরো এদিকে একটা ঘর্ষণ বল হচ্ছে এফ কে, তোমার 3 নিউটন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো, অর্থাৎ মিউ এস বের করো। বাংলা কথা, তোমরা কোয়েশ্চেনটা দেখে নিও, এটা কুমিল্লা বোর্ডে আসছে, সিবি 2024-এর কোয়েশ্চেন্স। এই টাইপের কোয়েশ্চেন আরও অনেকগুলো তোমরা টেস্ট পেপার বা অনেক আছে, এই জন্য একটা টাইপ আমি সিলেক্ট করছি, খুবই গুরুত্বপূর্ণ। আর অলওয়েজ কুমিল্লা বোর্ডকে বেশি বেশি সলভ করবো, এটা অনেক কঠিন প্রশ্ন করে। আমি কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট ছিলাম, তো আমি জানি ইভেন যত স্টুডেন্ট পড়া আছে সবাই কুমিল্লা বোর্ড। আমি যদি বলি তোমাদের এক্সাম নিব, বুঝছি ভাই আপনি কুমিল্লা বোর্ড থেকে দিবেন, আমি এত পড় কুমিল্লা বোর্ড পড়,
So, আমি সবসময় প্রিফার করবো যে কুমিল্লা বোর্ড পড়তে বা রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড ভাই এটা অনেক সহজ, ঢাকা বোর্ড না বললেই হয়। যারা ঢাকা বোর্ডে আসো ভাই তোমরা ফিজিক্স অনেক ভালো করবে। হ্যাঁ, দিনাজপুর ওই যে উত্তরবঙ্গের যেগুলো সেগুলো অনেক কঠিন হয়, বিশেষ করে কুমিল্লার চট্টগ্রাম হলে প্রশ্ন জটিল হয়। আর বেশি বেশি তোমাদের যদি এনাফ টাইম থাকে তোমরা ক্যাডেট সলভ করবা, বিভিন্ন স্কুল ভালো ভালো সরকারি স্কুলের কোয়েশ্চেন সলভ করবা, বুঝছো? ওইখানে ভালো ভালো টিচাররা থাকে তো তারা ভালো কোয়েশ্চেন্স করে, তো টেস্ট পেপার থেকে এগুলো বেশি সলভ করবা, বুঝছো? তাহলে এগুলো ইজি হয়ে যায়। ওকে, আমার কথা হচ্ছে কি, আমি এখানে সহজ করে লিখলাম আর কি, এটা হচ্ছে গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করা, বুঝছো? গতি ও ঘর্ষণ, সরি কে হবে। তো আসো, গতি ও ঘর্ষণ সহগের সাথে আমি ঘর্ষণের সূত্রটা কি জানি, দেখো আমি যদি গয়ের আনসার করতে চাই আমি এটা সলিউশন করবো। আসো, আমরা কি জানি একটু আগে শিখে এসেছিলাম, ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়াল টু মিউ আর, মানে এই বস্তুটা এদিকে একটা কি এমজি বল কাজ করতেছে, উপরে একটা কি প্রতিক্রিয়া বল আর, এই পথে যাচ্ছে সেই পথের ঘর্ষণ কত, মিউকে, বুঝছো? এই মিউকেটাই আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তো বলো তো আমি এখানে লিখতে পারি না যে মিউকে, হ্যাঁ, তাহলে আমি এখানে মিউকে সমান লিখতে পারি কি এফ কে বাই আর, আর আর মানে কি, আর মানে হলো এমজি, কি লেখা যায় এমজি। সো এফ কে ইজ ইকুয়াল ডিভাইডেড বাই এমজি। সো এফ কে কত, দেখো ঘর্ষণ মানে ঘর্ষণ বল কত, 3 নিউটন, দেখো পথের ঘর্ষণ বল কত, 3 নিউটন, 3। আমার বস্তুর ভর কত, বস্তুর ভর 2, বস্তুর ভর কত 2, জির ভ্যালু কত 9.8। যদি তোমরা কেও এনডিসিতে এক্সাম দাও, সরি হলিক্রসে দাও, হলিক্রসে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না, তখন একটা কাজ করবা, জি এর ভ্যালু 9 মানে 9.8 না বসায় ডিরেক্টলি কত বসাবা, 10 বসাবা, বুঝছো? যদি তোমার হাতে ক্যালকুলেটর না থাকে করবা, বুঝছো? হ্যাঁ, না আমাদের কাছে তো এসএসসিতে বোর্ডে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, 9.8 করবো, তাহলে আর কি বুঝুই তো, ইজি হয়ে যাচ্ছে। সো এটাকে কাজ করবা, করার পরে আমরা গতি ঘর্ষণ সহগ পেয়ে যাব, বুঝছো? আশা করি তোমরা আমাদেরকে আমি এটা বুঝাইতে পারছি। এই কোয়েশ্চেন্সটা এটা তো বেশি ইম্পর্টেন্ট না, আমি আসলে এই অঙ্কটা যে উদ্দেশ্যে নিলাম, যে কোয়েশ্চেন উদ্দেশ্যে নিলাম, দেখো আমরা সেই কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। উঠাও 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 উঠাও, স্ক্রিনশুট মাইরো পরে উঠেও, আমরা এরকমই করছি অনলাইন ক্লাসে, অনেক স্ক্রিনশুট মারছি। ক্লাসটা তো লেট হয়ে যাচ্ছে, 10:30 বাজছে, আমাদের তো আরও অঙ্ক করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, বুঝা গেছে? তো আসো আমরা আচ্ছা যাক, আমার ডিপার্টমেন্টের বন্ধুরা বলতেছে স্যার বুঝতে পারতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বিরামপুর দিনাজপুর থেকে অনেকে বলতেছে, আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে, ইট ইজ এটা মানে আমি বুঝি না ভাই, আই থিঙ্ক ইটস, সে বুঝতেছে বলে হ্যাঁ, আচ্ছা ইটস। আচ্ছা আসো, পরবর্তী যে কোয়েশ্চেন্সটা সেটা হচ্ছে ব্যক্তিটি সফল হবেন কিনা, ব্যক্তিটি কি হবে, সফল হবেন কিনা। আহারে ব্যক্তি তো লিখি নাই, ব্যক্তিটি সফল হবে কিনা। আচ্ছা, যেহেতু সফলের কথা আসছে তাহলে দেখি আমরা তার উদ্দেশ্যটা আগে দেখবো। তার উদ্দেশ্য কি, দেখো তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হচ্ছে বাক্সে ফেলানো, কি ফেলানো, 2 কেজি ভরের বস্তুটাকে বাক্সে ফেলানো, এটাই তো তার উদ্দেশ্য, এর উদ্দেশ্য না। ওকে, তাহলে আমার বক্সটা বস্তু থেকে কতটুকু দূরে আছে, 584 মিটার দূরে আছে। তাহলে আমি যে বলটা অ্যাপ্লাই করছি যে সময় ধরে, ওই সময় ধরে আমি দেখবো 584 মিটার দূরে যাচ্ছি কিনা, বুঝছো? তো এইখানে মেজরিটি, আমি মাইনরিটি বলবো, মেজরিটি স্টুডেন্ট যে যতটুকু করবে সেটা হচ্ছে, দেখো আমি যতটুকু করাবো এটা আগে বুঝো, খেয়াল করো। তোমরা বলতেছো ভাই বস্তুটি স্থির ছিল, ইউ ভ্যালু স্থির ছিল, তাহলে 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড থেকে তো আমি এটার উপর কী করতেছি, বল প্রয়োগ করতেছি, 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তাই তো? তাহলে 10 সেকেন্ড অবধি, কত সেকেন্ড অবধি, আমি একটু এটা মুছি, দেখো এটা মুছি একটু বোঝার জন্য। বস্তুটা যখন এখানে ছিল 2 কেজি, 10 সেকেন্ড এতটুকু অবধি গেছে, বলো আমি কি বলছি 10 সেকেন্ড যাওয়ার পর সে স্থির হয়ে গেছে? এটা কি কেউ বলছে কেউ 10 সেকেন্ড পর সে স্থির হয়ে গেছে? না, স্থির হয় নাই। 10 সেকেন্ড পর তার মধ্যে একটা কি ছিল,
ত্বরণ ছিল, মানে বেগ ছিল, বেগ থাকা মানে তো ত্বরণ থাকা, তাই তো? তো এখানে এফ বল আমি প্রয়োগ করছি, আমি এটা সলিউশন যখন করব, দেখো আমি এফ বল 10 নিউটন বল প্রয়োগ করছি। কত সেকেন্ড যাবত জানো? 10 সেকেন্ড যাবত। কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত। তাহলে আমি এখান থেকে চাইলে আমি ত্বরণটা বের করতে পারবো, মানে যে 10 সেকেন্ড আমি গেলাম ওই 10 সেকেন্ডের জন্য আমি ত্বরণ বের করতে পারবো। তো 10 সেকেন্ডে যেহেতু আমি ওই যে এফ বলই প্রয়োগ করতেছি 10 নিউটন, আমি আর বাড়াচ্ছি না। ইন দ্য মিন টাইম আমার পথের আমি এদিকে 10 নিউটন নিচ্ছি, পথ আমাকে দিচ্ছে 3 নিউটনের ঘর্ষণ বাধা দিচ্ছে আর কি, পথ আমাকে এটা বাধা দিচ্ছে। তাহলে ওই বস্তুটা 10 সেকেন্ড যখন গিয়েছে তখন আমার ত্বরণ কত হবে? তখন আমার ত্বরণ বলো, আমরা একটু আগে যে সূত্রটা শিখে এসেছি, সেটাতে আমরা বললাম যে এটা এদিকে যাচ্ছে, তার মানে প্রযুক্ত বল এফ, অপোজিট ডিরেকশনে কি যাচ্ছে, ঘর্ষণ বল এফ কে সমান সমান হচ্ছে আমার নিট বল বা কার্যকর বল বা লব্ধি বল, যেটা যাই বলতে পারো, এটাই তো। আলটিমেটলি আমি এখান থেকে এ বের করতে পারি, এফ মাইনাস এফ কে বাই কি এম। বলো এফ এর ভ্যালু 10, তাই তো? এফ কে ভ্যালু 3 মানে 7, এম এর ভ্যালু কত? 2, কত হবে? 3.5 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যখন জিনিসটাকে টেনে নিচ্ছি 10 সেকেন্ড অবধি, আমার এখানে ত্বরণের ভ্যালু হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দূরত্বের সূত্র অনুযায়ী আমার কাছে ত্বরণ আছে, আমার কাছে সময় আছে, আমার কাছে কি আছে? ত্বরণ আছে, আমার কাছে সময় আছে। আমরা কোন সূত্র ইউজ করব? দেখো সূত্রগুলো আগে দেখো। একটা আছে এর সমান সমান ইউটি। দেখো এখানে ত্বরণটা কিন্তু 10 সেকেন্ড অবধি যাচ্ছে, তাই তো? এর সমান সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার, একটা সূত্র আছে, ঠিক আছে? স্থির অবস্থা থেকে ছিল, এটা 0 হয়ে যাবে। এ আছে, টি আছে, ঠিক আছে না? আমরা সূত্র এটা ইউজ করবো। কোনটা ইউজ করবো? এটা ইউজ করবো। তাহলে প্রথম অবস্থায় আমরা এতটুকু লিখছি, তাড়াতাড়ি লিখো। আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই, খেয়াল করো, এটাকে আদিবেগ 0 ছিল, একটা বস্তুটা স্থির ছিল, থেকে আমি তো টানতেছি। 10 সেকেন্ড পরে আমি তার মধ্যে দেখো আমি ত্বরণ পাচ্ছি 3.5 স্কয়ার ইন্টু টি কত? 10, 100। এই খেল তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3.5 স্কয়ার। তোর ব্র্যাকেট কাজ করে না। হ্যাঁ, 175। এই স্কোয়ার কেন দিলাম? 100 কত? 75 মিটার। কত পাচ্ছি? 175 মিটার। ঠিক আছে, তো এতটুকু করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে 175 মিটার যাবে আর যাবে না, তার মানে তার উদ্দেশ্য সফল হবে না। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল 584 মিটার নেওয়া। তার মানে ভাই আনসার এখানে, সে 10 সেকেন্ডে মাত্র 75 মিটার যাবে। আরে তোমরা কি, আমি একটু বুঝি, হ্যাঁ, তোমরা কি এটা বুঝতেছো না যে আমি যখন বস্তুটাকে 10 সেকেন্ড পর্যন্ত এখানে নিলাম, আমি কি বলছি আমার বস্তু তো স্থির হয়ে গেছে? এটাকে আমি একবার বলছি? তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই, খেয়াল করো। তোমরা তো সবাই রিক্সায় ওঠো বা ছেলেরা সাইকেল চালাও। দেখো তোমরা যখন সাইকেলটা চালাচ্ছ, তোমরা যখন প্যাডেল মারো না, মানে প্যাডেল না মারার অর্থ কি? তুমি সেখানে আর কোনো ফোর্স দিচ্ছ না, যা দাওয়ার দিয়ে দিছো। বলো সাইকেলটা কি দাঁড়িয়ে থাকে নাকি সেটা চলতে থাকে? অবশ্যই চলতে থাকে। ভাই যে আরেকটা যদি তোমাকে আমি উদাহরণ দিয়ে দিই, আরেকটা উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে যে ব্রেক ফেল, কারের ব্রেক ফেল হয় না? তো একটা কারের ব্রেক ফেল যখন হয়, তখন কি যে দেখতে চাল্লা আমার তো ব্রেক ফেল হচ্ছে, সে কি আরও গিয়ার বাড়াবে? মানে সে কি গিয়ার বাড়াবে, ব্রেক বাড়াবে না? তো সে চাইবে কীভাবে ব্রেক কমানো যায়, ব্রেক, সেই জন্য সে ব্রেক করতে যায়, কিন্তু সে তার ব্রেক করতে পারে না। তার মানে সে তখন কি করতেছে না, যখন ব্রেক বাড়াচ্ছে না, যার অর্থ কি সে সেখানে আর কোনো বল দিচ্ছে না, বুঝছো? কোনো বল আসে অ্যাপ্লাই করতেছে না, কোনো প্রযুক্ত বল সে অ্যাপ্লাই করতেছে না। তার মানে কি গাড়িটা এখানে স্থির হয়ে যায় না, গাড়িটা চলতে থাকে। বিকজ অফ ওই ইন দ্য মিন টাইম তার মধ্যে একটা কি থাকে, বেগ থাকে। তার মধ্যে কি থাকে? একটা বেগ থাকে। আর ওই যে ঘর্ষণ তৈরি হচ্ছে, মানে সে যখন যাচ্ছে,
পথে একটা ঘর্ষণ তৈরি হচ্ছে না? তো ওই বেগ আর ওই ঘর্ষণ, ঘর্ষণ ওয়ান কাইন্ড একটা ফোর্স বল, বেগ যোগ ফোর্স, এটা অলওয়েজ মাথায় রাখবা। বেগ যোগ কি বল মানে ফোর্স সমান সমান হচ্ছে গতি, সমান সমান কি গতি, এটা গতিপ্রাপ্ত হয়। তার মানে 10 সেকেন্ড পরও তার মধ্যে গতি থাকলো। আমার তো বুঝতে পারছো? তার মানে আমি যখন বস্তুটাকে 10 সেকেন্ড একটা নির্দিষ্ট বলে আনলাম, তাহলে এখানে আমার বেগটা কত, সেই বেগটা যদি আমার সূত্রটা বের করে হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস কি এটি না, ইউ প্লাস এটি। বলো ইউ তো কি আদি বেগ 0, আদি বেগ তো 0ই, এর ভ্যালু 3.5, টি কত 10 সেকেন্ড, দ্যাট মিনস কত 35 মিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে এইখানে তো আমার বস্তু 35 মিটার পার সেকেন্ডে আছে, তাহলে কি সেটা থেমে গেছে? না, সেটা আরও যাবে। আর কতটুকু যাবে? আমি তো তার মধ্যে আর কোনো বল দিই নাই। তার মানে বস্তুতে একটা সময় যায় এত পৌঁছাইছে, মানে একটা সময় তো সেটা আবার স্থির হয়ে গেছে, মানে সেটা স্থির মানে আমি ধরো এখান থেকে এখান পর্যন্ত আসলাম 10 সেকেন্ড, আর দিনে, কিন্তু তার মধ্যে একটা বেগ ছিল, সে আরও যাচ্ছে, একটা সময় সে স্থির হয়ে যায়। তার মানে এইখানটায় আমার বেগটা কত 35, কত 35 মিটার পার সেকেন্ড। ধরো আমি নিজে দেখে যাচ্ছি একটা সময় জিনিসটা কী হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তার মানে তখন আমার ইউর ভ্যালু কত 0, বা শেষ বেগ ভি ধরলাম, এটাকে ভি প্রাইম ধরলাম, এটাকে ভি ধরলাম, এটা 0 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাই তো? তাহলে এখানে তো তাহলে যাচ্ছে, তার মানে এখানে যেহেতু বেগটা 35 থেকে বেগটা কি 0 হয়ে গেছে, বেগটা 35 থেকে 0 হয়েছে না, তারপরে বেগে চেঞ্জ হয়েছে না, তো বেগে চেঞ্জ হলো তার মানে কি সেখানে একটা ত্বরণ ছিল। এখন বলো তো ভাইয়া তাহলে ত্বরণটা এখন কীভাবে বের করবো? ত্বরণটা আমরা কীভাবে বের করবো বলো? তোমার কাছে তো ওই পথের ঘর্ষণ বলটা আছে না? ওই পথের ঘর্ষণ বল তখন তোমাকে ত্বরণটা কি করবে, মানে ত্বরণটা ওই পথের ঘর্ষণ বল থেকে আমরা যে ত্বরণটা পাবো, ওই ত্বরণের প্রভাবে সেখানে আসতেছে। আর ওটা তো ত্বরণ না, ওটা হলো মন্দন, মানে আলটিমেটলি কমে যাচ্ছে। আমরা ত্বরণ মন্দনের সঙ্গ অনুযায়ী কী জানি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ, বেগ হ্রাসের হারকে ত্বরণ। বেগ 35 থেকে 0 হয়ে গেছে, ভাই মন্দন হয়েছে। তো মন্দনের পরিমাণটা কত বলো? এখানে যে এতটুকু এই পোর্শনে যে ঘটনাটা ঘটছে, এখানে কাজ করতেছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল তুমি এফকে সমান সমান কত পাইছো? 3 পাইছো না? 3 নিউটন পাইছো না? তো 3 নিউটন যদি তুমি পাও, এফকে মানে কি এম এ প্রাইম আমি দিলাম 3 নিউটন, তার মানে এ প্রাইম সমান সমান কত 3/2, দ্যাট মিনস 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান দিয়ে তাহলে আমার যে ত্বরণে যাচ্ছে সেটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে। বলো বুঝতে পারছো? ত্বরণে যাচ্ছে। তাহলে আমার এখানে ত্বরণ আছে, আমার এখানে আদি বেগ আছে, আমার এখানে শেষ বেগ আছে, আমি কি এটার দূরত্বটা বের করতে পারবো না? আর এখানে যেহেতু মন্দন হয়েছে, বলো তো মন্দন হলে আমার এটা কি মন্দন, এটা কি মন্দন। তুমি যদি বলো ভাই মন্দন, তাহলে মাইনাস দিতে হবে না। তুমি যখন মন্দন লিখবে না, তখন অটোমেটিকলি এখানে একটা মাইনাস দিয়ে দিলে আমরা বুঝে যাবো ভাই এটা মন্দন। বুঝছো? সো মন্দন হলে আমার সূত্র কি দেখো, প্রথম 10 সেকেন্ডে যখন আমি বস্তুটাকে টানলাম 175 মিটার গেলে, এটা মাথায় রাখবা, এটা কি মাথায় রাখবা। এখন আসো মন্দনের জন্য আমার এখানে দেখো কোনো সময়ের কথা উল্লেখ নাই, সময়ের কথা উল্লেখ আছে, সময়ের কথা উল্লেখ নাই, কিন্তু আমার কাছে আদি বেগ আছে, শেষ বেগ আছে। ওই অবস্থানে আদি বেগ মানে 35, একটা সময় থেমে গেছে, তার মানে কত 0। আমার কাছে ত্বরণ আছে, আমি জানি v² সমান সমান u² প্লাস 2as, এটাই তো, এটা এস প্রাইম আমি ধরলাম, এটা এ প্রাইমই তো হবে। আর এটা ভি মানে শেষ বেগ, তার মানে কি এই ভিটা, এটা ইউ মানে এইখানে আদি বেগ, তার মানে ইউ প্রাইম ভি প্রাইম, এটাই তো। সো এখানে আমি যদি এর ভ্যালু মাইনাসটা বসে, আমার এটা মাইনাস হয়ে যাবে না, আমি এখানে ডাইরেক্টলি মাইনাস দিতে পারি, এখানে না দিলে। বুঝতে পারছো সূত্র? তার মানে আমার শেষ বেগ আলটিমেটলি কি 0 হয়ে যাচ্ছে। তো এটা যদি 0 হয়, আমি পাচ্ছি না যে বি প্রাইম স্কোয়ার, বি প্রাইমের ভ্যালু কত 35² মাইনাস 2, আচ্ছা আমি এটা লিখে ফেলি 2a প্রাইম এস প্রাইম। তো এটা এদিকে পজিটিভ হয়ে চলে আসতেছে, তো আমি এস প্রাইম ইজ ইকুয়াল টু পাচ্ছি 2s প্রাইম ডিভাইডেড বাই 35²। সো এটাকে সরি এস প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম। সো 35 ইন্টু 35, 2 ইন্টু এ কত 1.5, ক্যালকুলেট করো। ক্যালকুলেট করো তোমরা, ক্যালকুলেট করে ভুল ধরবো অলওয়েজ। আচ্ছা এটা হইলে আপনার ক্লাস
ওকে, এখানে হলো আমার 408.33 আসে। বলো, বুঝছি। তার মানে আমি আমি এখানে আমি যে 10 সেকেন্ড থেকে যে বলটা অ্যাপ্লাই করছি তখন আমি গেছি 175 মিটার। বলটা যখন উঠাই ফেলছি, পথের ঘর্ষণ বল প্লাস ওই মোমেন্টামে আমার যে বেগ, দুইটা মিলে যে গতিটা হয়েছে সেই গতিটাতে সেটা গেছে আরও কত, 404 মিটার। সো এটাকে দুইটাকে এখন আমি যোগ করব। দেখো, যোগ করলে আমি আলটিমেট দেখতে পাবো আমি কতটুকু, মানে ওই ব্যক্তিটার ওই বস্তুটা কতটুকু নিতে পারছে। তো 700, এই ক্যালকুলেটর প্রবলেম, ক্যালকুলেটর প্রবলেম, তোমার এখানে এইচডি হয় না। আচ্ছা, যাই হোক, আমি দুইটা যখন যোগ করবো মতো দিকে একটা দূরত্ব, আবার তোমরা যোগ করে দেখো, 583 সামথিং আসে, 33। তাহলে আমার বস্তুটা মানে তার বক্সটা কোথায় ছিল, 584। অল্প একটুর জন্য সে সফল হইল না, বুঝছো? আমাদের অনেক ব্যয়ের মতো আর কি, অল্পের জন্য সফল হয় না। যাই হোক, আমার মনে হয় অঙ্কটা বুঝতে পারছি। দেখি তোমরা কমেন্টস করো কে অঙ্কটা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি করো। অনেক কোনো কোয়েশ্চেন হয় কিনা দেখিস, কোনো কোয়েশ্চেন হয়, আমি বললাম না মানে আপডেটগুলো আসতেছে না। আচ্ছা, আমরা বুঝিতে পারছি, তাই তো? ওকে, বুঝিতে পারলে আমরা নেক্সট কনসেপ্টে যাই। এটা কুমিল্লা পড়বা, সেটা ভালো করে পড়বা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে বেশি আসে। আজকে যে অঙ্কটা করাবো এটা এইচএসসিতেও আছে, এসএসসিতেও আসে। সো এটা একটু মনোযোগ দিবা, বুঝছো? খুব ইম্পর্টেন্ট। সংঘর্ষ, সংঘর্ষ, বাসে বাসে সংঘর্ষ। ও লঞ্চে লঞ্চে না, আমার তো বাস ভাই, আমি বাসে করে যাওয়া লাগে। ও, তুই বরিশালে? আচ্ছা, সংঘর্ষ মানে হলো ছোটোখাটো মানে ইজিলি বুঝাই দিই। একটা বস্তু M1 বড়ের একটা গাড়ি হতে পারে, যেহেতু ওই যে লঞ্চ, একটা লঞ্চ, একটা আর একটা লঞ্চ, ঠিক আছে? এখন দুইটাই যাচ্ছে কোথায়, ওই যে একটা গান মনে পড়ে, বন্ধুরে মোর বুকে লইয়া, কি যেন, জানি আমি পারি না, গান টান পারি না, যাই হোক, এ যাচ্ছে তো। হ্যাঁ, তো প্রথমত দুইটা আমি লঞ্চের কাহিনী দেখাবো আর কি। সো এটা হলো প্রথম, মানে আমি যাওয়ার সময়, আমি ধরো কোথায় যাচ্ছি, কই যাওয়া যায়, বরিশালে যাচ্ছি, ঠিক আছে? সো এই লঞ্চটা এদিকে যাচ্ছে, এটাও একই দিকে, দুইটা আর কি বরিশালগামী যাচ্ছে। এটার বল হচ্ছে, বেগ হচ্ছে U1, এটা হচ্ছে কি U2। হঠাৎ করে ওই যে টাইটানিক, মনে আছে? টাইটানিকে কেন ওই যে চালায় আর কি, সে কেন দেখতে পায় নাই সামনে কি ওই যে বরফ আইসবারটা, সে কেন দেখতে পায় না জানো? কারণ তার মনোযোগ অন্য দিকে ছিল। একটু দেখো, হ্যাঁ, মনোযোগটা কই ছিল একটু দেখো। তো ঠিক সেইভাবে বললাম না, আমার অনেক ভাই তো বরিশাল থাকে, তো সে যাচ্ছে, তো তার ক্যাবিনটা ছিল কোথায়, তার ক্যাবিনটা ছিল ওই যে ড্রাইভারের, মানে লঞ্চ যিনি চালান তার পাশেই ছিল। তো সে তো কাউকে বুকে নিয়ে যাচ্ছে, তো তোমাদের অনেক ভাইয়া সেন্স ম্যাথ পড়ায়, অনেক ভাইয়া। তো কিছু একটা হচ্ছে টাইটানিকের মতো আর কি। তো এই চালকে কী করছে, ওইদিকে মনোযোগ দিয়ে ফেলছে। তো ওইদিকে মনোযোগ দেওয়ার কারণে সে কী করলো জানো, তার বেগ হালকা কমে গেছে, মানে সে আর বেগ বাড়াতে তার মনে নাই, বিকজ অফ আমার তো মনোযোগ ওইদিকে অনেকে করতেছে, বুঝো না? তো সে কী করলো, বেগটা কমায় ফেললো, বুঝছো, কোনো সিগন্যাল দেওয়া ছাড়া। এর তো ভাই ময়ূরভঙ্গি, আমি এখানে আছি, আমি এই গাড়িতে আছি, মানে এই লঞ্চে আছি, অনেক জোরে যাচ্ছে, যাই আর দিছে এটার মধ্যে ধাক্কা, একবারে যায় ধাক্কা মারছে। তারপরে ধাক্কাটা, সংঘর্ষটা কখন হয়, মানে পিছন দিয়ে ধাক্কা দিয়েছে, সামনে না। যখন দুটার মধ্যে বেগের পরিবর্তন হয়, মানে বেগ চেঞ্জ হয়, বুঝছো, কারো কম কারো বেশি, তখন ধাক্কাটা খায়। তো ধাক্কাটা খাওয়ার পরে, এই ধরো এটা হচ্ছে আগে, এটা সংঘর্ষটা আগে, ধাক্কা খাওয়ার পরে এরকম হয়েছে আর কি, এরকম হয়েছে, ধাক্কা খাইছে, বুঝছো? এটা M1, এটা হচ্ছে কি, এটা M1, এটা হচ্ছে কি M2, এটা কি M2, মানে লঞ্চ প্রথম। এখন টাকা খাওয়ার পরে এটার একটা বেগ চেঞ্জ হয়ে গেছে না, বল মনে করে এটা অনেক জোরে আসছে, এটা একটু বেগটা কি হালকা পরিবর্তন হয়েছে, হয় না? আমি তোমাকে বললাম না যে আমার ওই মোমেন্টটা আমি যখন শিখছিলাম, বড় বেগে শিখছিলাম, বেগের পরিবর্তন হয়ে যায়। বেগের পরিবর্তন হওয়ার কারণেই তো আমার আসলে কি হয়, ওই যে
ওই আমরা বেগের পরিবর্তন থেকে আসলে আমরা ভরবেগের পরিবর্তন পাই, আর ভরবেগের পরিবর্তন থেকে আমরা একটা ঘাত বল পাই, বলের ঘাত যেটাকে বলি আর কি। তো বলের ঘাত নিয়ে একটু পরে আলোচনা করতেছি। খুবই অল্প সময়ের মধ্যে খুবই অনেক বড় একটা বল যখন কাজ করে তখন সেটাকে আমরা বলি বলের ঘাত। আর বলে একটু শিখে রাখো, বলের ঘাত এটা ইন্টারের কাজে লাগবে এফটি। আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। কীভাবে আসো একটু এটা একটু 1 মিনিটে শিখিয়ে দিচ্ছি। দেখো আমি এফ, তোমরা ওই খাতা উল্টায় দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পেজে আছে, এফকে আমরা লিখছি কি এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর বাই টি, এখানে একটা টি আছে, এটি কি কাটার পর আমি জাস্ট কি পাচ্ছি এম ভি এম ইউ মাইনাস এম ইউ। বলো এটাতে কি বলে? ভরবেগের পরিবর্তন বলে না? তার মানে ভরবেগের পরিবর্তন সমান সমান বলের ঘাত। এটা মাথায় রাখবা, আসবে, এটা আসবে। স্ক্রিনশট বা পরের ইয়ে করে দিও, এটা আসবে, বুঝছো? আচ্ছা, তো অনেক ভাই তো কোথায়? এখানে না, M2-তে। তো আমি যেখানে আসছিলাম আমার বেগ চেঞ্জ হয়ে কি হয়ে গেল, V1 হয়ে গেছে। অনেক বাইরটাও চেঞ্জ হয়ে V2 হয়ে গেছে, বুঝছো? এখন অনেক ভাই তো সামনে বসছে, বুঝছো? তার সামনে একটা বড় গ্লাস ছিল, ধাক্কার সাথে অনেক ভাই বাইরে হয়ে গেছে। কিছুদিন আগে একটা খবর দেখবা, বুঝছো? কক্সবাজারগামী একটা বাসের মধ্যে 2টা ছেলে মেয়ে, ওই যে স্লিপ কোচ যেটাকে বলে আর কি। তো আমরা তো এখন খারাপ জাতি, বুঝো না, আমাদের যে জেনারেশন, তো তারা স্লিপ কোচকে ওই মানে ওই ইয়ে বানায় ফেলছে, ওই যে ব্যাচেলর পয়েন্ট আছে কি ডার্লিং পয়েন্ট বানায় ফেলছে, বুঝো নাই? তো ওই ড্রাইভার যখন ব্রেক করলো, তারা ওই যে কাঁচ টাচ ভেঙে পড়ছে, একবারে বিভৎস অবস্থা, যে অবস্থায় তারা থাকার কথা ওইভাবে তারা কাঁচ ভেঙে পড়ছে। তো ধাক্কা খাওয়ার পরেও, ধাক্কা খাইছে না এখানে অনেক ভাই, এটা অনেক ভাই এদিকে পড়ে গেছে, বুঝছো? কত জোরে ধাক্কা দিচ্ছে, এটা তোমাদের অনেক ভাই, বুঝছো? পাশের জন নাই, অনেক ভাই বেরিয়ে গেছে, মানে নদীতে পড়ে গেছে। ধরো, যাই হোক, গল্প করলাম পড়ার মাঝখানে। তার মানে এখানে আমার ভরবেগের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে কিনা বলো? তাহলে সংঘর্ষের আগে এই লঞ্চ মানে M1 এর একটা ভরবেগ থাকতেছে, এটার একটা ভরবেগ থাকতেছে। তো আগে সংঘর্ষের আগে আমার এই ভরবেগের সমষ্টি, অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 সমান সমান সংঘর্ষের পরের ভরবেগের সমান হয়। অর্থাৎ আগেরটা সমান পরে, আগেরটা সমান কি পরে, কি রে, M1 V1 প্লাস M2 কি V2। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী আমি যদি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি বা কোনো বল অপসারণ না করি, আচ্ছা একটু ফোন ধরি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি তোমাকে জানাবো, আমি একটা ক্লাস করাচ্ছি তো পরে জানাচ্ছি। পড়ানো যাবে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে এই ঘটনাটা করতেছে না সংঘর্ষের আগে। তো আমি কোথায় ছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমি যদি কোনো বল অ্যাপ্লাই না করি বা এখান থেকে কোনো বল যদি আমি এবার বের করে না নেই, তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকে। এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো সংঘর্ষের ক্ষেত্রে সেটাই ঘটে, অর্থাৎ এটা সমান সমান এইটা, মানে আগে পরে এক, বুঝছো? অনেক ভাই কই গেছে, অনেক ভাই হিসাব বাদ, বুঝছো? অনেক ভাই খুবই নগণ্য, ওই যে জাহাজের মানে ওই বড় লঞ্চের তুলনায় অনেক ভাইয়ের ভর কি অনেক কম, তাই ওর ভরটা এখানে কাজে আসবে না, বুঝছো? তোমরা বলতে পারবো না ভাই অনেক ভাইয়েরও তো একটা ভর আছে, তো একটু মোটা টোটা আছে 80 কেজি 90 কেজি, ভাই ওইটার হিসাব বাদ। ওইটা তোমার ওই M2 তুলনায় অনেক কম, ওটা হিসাব আসবে না ফিজিক্স, বুঝছো? যদি তুমি আবার ওই বলো না ভাই আমাকে একবার অ্যাকচুয়াল ফিজিক্স বলতে, তাহলে তুই ফিজিক্সে অনার্স কর, বুঝছো? আসো খেয়াল করি, তাহলে আগে পরে সমান না, তাহলে আগেরটা সমান সমান পরেরটা। তার মানে M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 সমান প্লাস M2 V2। এটা আমরা পাচ্ছি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, বুঝছি। এবার এখানে একটা স্পেশাল কেস আছে আর কি, যেটা আর কি আমরা আটকে যাই আর কি। এটা তো ধরো অনেক ভাই গেছে যাইতে, হ্যাঁ এবার আমি তো আসি, আমি তো ফিরে আসবো। এখন আমরা ফিরে আসতেছি, আমরা কি আসতেছি, ফিরে আসতেছি। তা আমি এবার M2 গাড়িতে আছি আর কি, ফিরে আসতেছি, আবার আরেকটা গাড়ি যাচ্ছে। এবার হবে মুখোমুখি সংঘর্ষ। কি সংঘর্ষ? মুখোমুখি সংঘর্ষ। এটা হচ্ছে ওই U1 বেগে যাচ্ছে, এটা U2 বেগে যাচ্ছে, তাদের মধ্যকার সংঘর্ষ ঘটছে এখানে, বুঝছো? সংঘর্ষ করার ফলে তারা ধরো এটা সংঘর্ষের আগে, এটা ধরো সংঘর্ষের পরে, ও ঠিক আবারও তো হয়তো বা এটা V1 বেগে এদিকে যাচ্ছে, এটা V2 বেগে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে কি M2,
বুঝা গেছে? তাহলে আগের কনসেপ্ট মানে আগেরটার সাথে এখানের পার্থক্য হচ্ছে আগের ক্ষেত্রে দুটি লঞ্চ বা দুটি গাড়ি বা দুটি বস্তু একই দিকে যাচ্ছে, তাই আমরা সূত্রের মধ্যে দুটোটাকে পজিটিভ লিখলাম। আমি তোমাদেরকে বারে বারে বলি বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটাকে মাথায় রাখতে হবে। তাইলে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে বলটা মানে দুইটা কি একটা একটার অপোজিট ডিরেকশনে আসছে, তার মানে এইটাকে যদি তুমি পজিটিভ ধরো এটাকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। বুঝছি? তখন সূত্রটা হবে এই ক্ষেত্রে, অর্থাৎ যদি বিপরীতমুখী হয়, যদি কি হয় বিপরীতমুখী হয়, যদি আমি লিখি যদি বিপরীতমুখী অথবা মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষ হয়, তখন বলো আমার একটা ইউ যে কোনো একটা কি হতে হবে, পজিটিভ হতে নেগেটিভ করতে হবে। এখন ভাইয়া কাকে নেগেটিভ করবো? তুমি যদি ইউ ওয়ানকে নেগেটিভ করো ইউটুর মনে কষ্ট যাবে, আবার ইউটুকে নেগেটিভ করলে ইউ ওয়ানের মনে কষ্ট যাক, মনে কষ্ট যাক, তুমি যে কোনো একটারে করবা। যে কোনো একটাকে করার পরে তুমি যদি পজিটিভ ভ্যালু পাও, তার মানে যেটাকে পজিটিভ ধরছো সংঘর্ষের পথ আরও ওই দিকে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র কি, M1U1 প্লাস M2 মাইনাস U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2। শেষ। সংঘর্ষ, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। এটা কি বলা হয়? ভরবেগের সংরক্ষণশীলতা। একইভাবে ভরবেগের সংরক্ষণশীলতার পাশাপাশি আরেকটা আছে শক্তির সংরক্ষণশীলতা। কি? এই লিখে রাখো, মেল লিখে রাখো, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যেটা সংঘর্ষের কাজে লাগতেছে। সংঘর্ষ দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংঘর্ষ কয় প্রকার রে? দুই প্রকার। কি কি? স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুটার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে, সেটা কি জানো? স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেমন মেনে চলে, তাই সেটা শক্তির সংরক্ষণশীলতা নীতিও মেনে চলে। যদি যে সংঘর্ষে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আসো আমরা এটা আবার ভালো করে শিখি। এই উঠাইও স্ক্রিনশট দিয়ে দিও বা উঠাইও। দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীল থেকে এটা পাচ্ছি M1U1 প্লাস M2U2। প্লাস মাইনাস হচ্ছে কোন দিকে যাবে সেটার উপর ভিত্তি করবে, ঠিক আছে? M1V1 প্লাস M2, এই ছেলে মেয়েরা খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। সংঘর্ষ দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার? দুই। আমি এখান থেকে লিখতেছি এই যে সংঘর্ষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক। দুই, অস্থিতিস্থাপক। ইলাস্ট্রেশন, আচ্ছা, অস্থিতিস্থাপক, বুঝছো? স্থাপক মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় জানো? এটাতে ভরবেগের সংরক্ষণশীল সূত্র মেনে চলে, ভরবেগ সংরক্ষণশীল থাকে। অস্থিতিস্থাপকের মধ্যেও কি ভরবেগ সংরক্ষণশীল থাকে। এবার আসো শক্তির সংরক্ষণশীল কি? অনেক একটু আমাকে বইটা দিস, কেমিস্ট্রি ফিজিক্স। শক্তির সংরক্ষণশীল দেখো, এইখানে আমরা জানি মেন বই, আমরা শক্তি কি জানি বলো? শক্তি দুই প্রকার শক্তি আছে। তোমাকে ওকে, অনেক ভাই কি বলবে তোমাদেরকে? আচ্ছা, একটু পরে আছে, ওই যেমন অনেক ভাইকে লঞ্চে ঢুকেছি, তোমাদের কিছু বলবে হাইরে। আচ্ছা, তো তোমাকে আমরা ব্যাক করি। হ্যাঁ, আসো, কোথায় ছিলাম? শক্তি না? শক্তি দুই রকম। পৃথিবীতে প্রচুর শক্তি আছে বা অনেক ধরনের শক্তি আছে। তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, যান্ত্রিক শক্তি। আমরা বিশদভাবে যান্ত্রিক শক্তি সম্পর্কে জানি ফিজিক্সে বর্তমানে, বুঝছো? আরগুলো নিয়ে জানতে হলে আরও বড় হতে হবে, আরও ডিটেলসে যাইতে হবে, এটা অন্য অধ্যায়। তবে আমাদের বল, কাজ ক্ষমতা, শক্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে বেগ বা যে 1 2 3 2 3 4 যে অধ্যায়গুলো, এগুলোর ক্ষেত্রে আমার যান্ত্রিক শক্তিটা কাজে লাগতেছে। যান্ত্রিক শক্তি দুই রকম, ইফি অ্যান্ড ইকে। কাইনেটিক্যাল ফোর্স হচ্ছে কাইনেটিক এনার্জি, আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিটা কি? গতির জন্য যে শক্তি প্রাপ্ত হয় সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা 4 নম্বর অধ্যায় পড়াইলে বুঝবো, বা ভাইয়া লাস্ট ক্লাসে তোমাদেরকে 4 নম্বর অধ্যায় পড়াইছে, তোমরা জানো না যে গতিশক্তি ই কে সমান সমান হচ্ছে ½ mv²। এটা আপাতত মনে রাখো। বলে এম আর ভি লাগতেছে, বল আর কি লাগতেছে, বেগ লাগতেছে, ভর আর বেগ লাগতেছে। তাহলে এখানে তো আমার এম আছে, তাহলে এখানে কি ½
এম, এটা কি M1, এটা কি U1 হোল স্কোয়ার প্লাস হাফ M2 U2 হোল স্কোয়ার সমান আমি দিব না, একটু পরে দিব, হাফ M1 V1 হোল স্কোয়ার হাফ M2 V2 হোল স্কোয়ার। দেখো এখানে আমি কি করছি, এখানে আমি করলাম, এই খেয়াল করো তো তোমরা, এটা হচ্ছে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগের না এই পাশটা, এটা সংঘর্ষের পরের, সংঘর্ষের আগের মোট গতিশক্তি মানে মোট শক্তি, দুইটা গাড়ির মোট শক্তি সংঘর্ষের পরেরও তো যদি ওই দুইটা বা তিনটা যতটা গাড়ি থাকে বা যতটা বস্তু থাকে তাদের মোট শক্তির সমান হয়, তখন সেটাই হলো আমার শক্তির সংরক্ষণশীল। যদি না আমি কোনো বল এক্সট্রা কোনো বল অ্যাপ্লাই না করি, আমি কোনো এক্সট্রা বল অ্যাপ্লাই করবো না, তাহলে এটা সমান যদি হয় তখন সেটাই তো কি শক্তির সংরক্ষণশীল নীতি, শক্তির কি নীতি, সংরক্ষণশীল নীতি। তো এটা যদি সমান না হয় তাহলে এটা কি শক্তির সংরক্ষণশীল নীতি না। তো বলো তো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষে আর স্থিতিস্থাপক সংঘর্ষে একটাই কমন পয়েন্ট পাচ্ছি, দুইটার ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণশীল হয়, কিন্তু অস্থিতিস্থাপকের মধ্যে এটাই ইম্পর্টেন্ট, শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে না। আর স্থিতিস্থাপকের মধ্যে এই জিনিসটা মেনে চলে, এই সুন্দরভাবে তোমরা নোট করে লিখবা, মেনে চলে, শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। এখন তোমাদেরকে দুইটা গাড়ি দিবে, অনেক ভাইয়া যে গাড়িতে যাচ্ছে আর জাহিদ ভাইয়া যে গাড়িতে যাচ্ছে, দুইটা গাড়ি প্রশ্নের মধ্যে দিয়ে বলবে এই স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ না স্থিতিস্থাপক সংঘর্ষ। অবাক হবা, এবার এরা ঢাকা বোর্ডের 2000 এই যে এবার 25-এর এইচএসসিতে সেম কোয়েশ্চেনটা আসছে। এবার সেম কোয়েশ্চেনটা তোমাদের এসএসসি যারা 2000 তোমাদের যারা সিনিয়র ইমিডিয়েট সিনিয়র যারা হয়েছে তাদের ঢাকা বোর্ডের এই প্রশ্নটাই আসছে। তার মানে এসএসসি আর এইচএসসির মধ্যে কি কোনো পার্থক্য নাই? আছে, কিছু ক্ষেত্রে একই সেম। আমরা এখন অনেকগুলো আজকে জিনিস শিখলাম, এগুলো আমাদের অনেকটা এইচএসসি বেস, তোমার বইতে অনেক কিছু পাবা না, ঠিক আছে? জাফর ইকবাল স্যারের বইতে যা লেখছে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো বা তোমাদেরকে আমি সাজেস্ট করব যে 2010-11 দিকের একটা বই আছে, ডক্টর শাহজাহান তপন স্যারের লেখা বই, বইটা তোমরা নীলক্ষেতে পাবা, যারা ঢাকায় আসছো তোমরা এটা নীলক্ষেতে পাবা, তোমরা ওই বইটা কালেক্ট করবো, ওই বইটা থেকে পড়বা, অনেক কিছু শিখতে পারবা, অনেক, বুঝছো? আমাদের বই চেঞ্জ করছে, চেঞ্জ করে আমাদেরকে আসলে অনেক বিপদে ফেলছে, তখন তোমাদের আসলে টিচার লাগতেছে, কিছু করার নাই, বইতে কিছু নাই, বুঝছো? তবে বইয়ের কনসেপ্টটা আমাদেরকে ধরতে হবে। ওকে, তাহলে এখন আমি যে কথাটা বলবো এটা একটু মানে বুঝো, এটাই খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যখন দুইটা একটা আমি এখন একটা এমসিকিউ সিকিউ সলভ করবো, সেইখানে বলা থাকবে যে ভাই আবার সংঘর্ষটাকে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তো তোমাকে প্রথমত ভরবেগ বের করে দেখতে হবে যে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান আছে কিনা। তুমি দেখবা যে আগের ভরবেগ পরের ভরবেগ সমান আছে, এরপরে তুমি দেখবা সংঘর্ষের আগের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান কিনা। যদি সমান হয়, যদি সমান হয়, ধরো সংঘর্ষের আগের মোট গতিশক্তি 1000 জুল, সংঘর্ষের পরেও মোট গতিশক্তি 1000 জুল, তাহলে ডিরেক্টলি লিখে ফেলো ভাই এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ কি, স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা জানি সংঘর্ষের আগে সংঘর্ষের পরের ভরবেগ কি হয়, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে শক্তি সংরক্ষণ হয়, মানে শক্তির বিনাশ হয় না, শক্তির কোনো বিনাশ মানে শেষ হয় না, শক্তি আবার উৎপাদনও হয় না, কিচ্ছু হয় না, যা আছে তাই থাকে, এটাই হলো শক্তির সংরক্ষণ। আর যদি জিনিসটা সমান না হয় তার মানে এটা কি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে না, তার মানে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এমনও কোয়েশ্চেন তোমাকে আসবে যে বলা থাকবে যে দুটি গাড়ির মধ্যে যে সংঘর্ষটা, এখানে ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চললেও গতিশক্তি সংরক্ষিত হয় নাই, ব্যাখ্যা করো, বুঝছো? মানে কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেনটা মানে একটু গর্জিয়াস আর কি, বা এরকমও কোয়েশ্চেন্স করতে পারে ভরবেগ এবং শক্তি দুইটার যেই কোনো একটি সংরক্ষিত হয়েছে অন্যটি সংরক্ষিত হয় নাই, ব্যাখ্যা করো। কোয়েশ্চেনটা আমরা সেমভাবে আনসার করব। এখন তোমাদের বইয়ের মধ্যে আমি এটা দেখাবো, দেখো তোমাদের বইয়ের এটার পরে কনসেপ্ট শেষ, আজকে আর পড়াবো না, সময় হয়ে গেছে অনেক, তোমরা লাইভে যতজন আছো একটু থাকো, এটা শেষ। তোমাদের বইয়ের 73 পৃষ্ঠার মধ্যে দেখবে একটা এরকম একটা মানে এরকম একটা সূত্র আছে, দেখছো? বিদঘুটে না, এই সূত্রটা ছোটোবেলা আমাকে অনেক ভাবাইতো, এই সূত্রটা কোত্থেকে আসছে, এটা এত বড় দেখে আমি মুখস্থ করি নাই। ইভেন তোমরা যদি আমাকে এখনও প্রশ্ন করো আমি আসলে প্রপারলি হয়তো বলতেও পারবো না, এতটাই বিদঘুটে। কারণ কি, দেখো এই সূত্রটা জানার আগে আমি এই সূত্রটার ব্যবহার তোমাকে শিখে, আমার মনে হয় এটা তোমাদের উঠানো হয়েছে, আমি এটা একটু মুছি। দেখো তো ভাইয়ারা, ওই যে আমার যে সংঘর্ষটা হয়েছিল, একটু মনোযোগ দেই,
আমার এখানে V1 V2, দেখো আমার কাছে ধরো U1 আছে U2 আছে, M1 M2 তো থাকলো, M1 M2 থাকলো। আমাকে কোনো একটা কোয়েশ্চেন্সের মধ্যে আমাকে B1 দেওয়া আছে, তাহলে আমি চাইলে কি B2 বের করতে পারি? মানে একটা সমীকরণের মধ্যে একটা মানে অজানা থাকলে আমার একটা সমীকরণ লাগে, আমি ওইটা থেকে বের করতে পারি। কিন্তু কিন্তু যখন আমার কাছে V1ও নাই V2ও নাই, একটার ভ্যালু আমার কাছে দেওয়া নাই, আমাকে কোয়েশ্চেনে বলছে এই তুমি B1 বের করো তো, এই তুমি অনিকের গাড়ির লঞ্চের শেষ বেগটা বের করো তো, তখন বলো তোমার কাছে দুইটা জিনিস না অজানা হয়ে যাচ্ছে, V1ও অজানা হচ্ছে, V2ও অজানা হচ্ছে। এখন একটা সমীকরণ থেকে তুমি কখনোই দুইটা পাবা না। 2 মিনিট। আচ্ছা আচ্ছা, আমরা ম্যাম আমি একটু রেস্ট নেই, আমার ওই বন্ধু তোমাদের ভাইয়া অনেক ভাইয়া কিছু বলবেন, আসো। একটা খুঁজে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকালে? একটু ভাইয়াকে জানাবা, কারণ ভাইয়াকে আমরা একটু 5 মিনিট রেস্ট দিলাম। ভাইয়া কন্টিনিউয়াসলি ক্লাস নিতেছে, তো আসলে ভাইয়া আর কি একটু কী হয়েছে, একটু আর কি হাঁপাইয়ে গেছে, যেহেতু অতিরিক্ত গরম, আমরা হচ্ছে রুমে তোমাদের এসি নাই, আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যানও ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে তোমার তাদের শব্দ হয় তোমাদের জন্য। আমরা দেখো কী পরিমাণ কষ্ট করতেছি, কারণ আমরা রুমের মধ্যে ফ্যানও ছাড়তে পারতেছি না। যাই হোক, আমি তোমাদের দুটি ইম্পর্টেন্ট কথা বলার জন্য আর কি সামনে আসছি, কারণ কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কারণ তোমাদের সাথে আমরা এরকম কমিটমেন্ট করেই কিন্তু তারপর হচ্ছে ক্লাসগুলো আমরা স্টার্ট করছিলাম। মানে দেখো, আসলে ব্যাপারটা হচ্ছে যে নিজের খেয়ে বনে মোষ তারা, ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমরা আমাদের পড়ালেখা বাদ দিয়া সারাদিন কষ্ট করার পর তোমাদের জন্য এত ভালো ভালো ফিচার রেডি করতেছি, প্রতিদিন আপগ্রেড করতেছি তোমাদের কীভাবে আমরা প্লাস পাওয়াবো, তোমাদের রেজাল্ট আমরা কীভাবে ভালো করাবো। বাট কি দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসে করতেছো না, ক্লাসে ঢুকলে 5 মিনিটের বেশি থাকতেছো না। মানে এটা কোন ধরনের ব্যবহার? তার মানে আমরা কি শুধু শুধু কি তোমাদেরকে পড়াচ্ছি? গ্রুপে মোরাললেস 100+ স্টুডেন্ট, বাট ক্লাসে আমি দেখতেছি 10 জন ক্লাস করতেছো, মানে এটা কোন ধরনের ব্যবহার? না এরকম হলে তো ভাইয়া আমরা কন্টিনিউ করবো না, কারণ আমরা এখানে তোমাদের জন্য কিছু করার জন্য আসছি। বাট তোমরা যদি এরকম উল্টাপাল্টা কাজ করো, তাহলে তো আমাদের এরকম শুধু শুধু ফাও কাজ করার কোনো দরকার আমি মনে করি না। ঠিক আছে, আমি আর কি লাস্টবারের মতো ওয়ার্নিং দিতেছি তোমাদেরকে গ্রুপে, এরপর থেকে গ্রুপে যদি কেউ ক্লাস থাকো বাট ক্লাস না করো, এই যে আমি কিন্তু আজকে ফুল টাইম কমেন্ট বক্সে ছিলাম, আমি দেখছি কে কে ক্লাস করছো। আজকে তোমাদেরকে এই লাস্টবার ওয়ার্নিং দিতেছি, এরপর যদি ক্লাস না করো, যদি ঠিকমতো নোট পোস্ট না করো, আর ভাইয়াদের কথা না শুনো, তাহলে গ্রুপে থাকার দরকার নেই। নিজ দায়িত্বে গ্রুপ থেকে চলে যাওয়া, অথবা ভাইয়ারা সসম্মানে বের করে দিবে। ঠিক আছে, মানে কথাগুলো একটু রাফলি বলতেছি, কারণ তোমাদেরকে মানে ভাইয়া, এই যে তোমাদের জাহিদ ভাইয়ের কথাই বলি, সে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ভাইয়া শিডিউল পাওয়া এত কষ্ট, তিনি সেই মোহাম্মদপুর থেকে 2 ঘন্টা জ্যামে রিক্সায় করে তারপরে আসছে তোমাদেরকে পড়াইতে। বাট ভাইয়া এসে কী দেখলো, যে ক্লাসের শুরুতে তোমরা ঢুকছো, 10 মিনিট পরে চলে গেছো। মানে এই তোমরা কি জাস্ট নাটক করতে আসো এখানে? মানে এইটা কোন ধরনের ব্যবহার বলো? ভাইয়া এটা কী মনে করছে? তাকে আমরা এত কষ্ট করে থেকে আনছি দূর থেকে, জাস্ট তোমাদেরকে ভালো একটা কিছু দেওয়ার জন্য। যাই হোক, আমি তোমাদের সাথে রাফ ব্যবহার করতে চাইনি, বাট করতে চাচ্ছি তোমাদের ভালোর জন্য, কারণ আমরা শুরু থেকেই বলতেছি যে তোমাদের জন্য আমরা কিছু করতে চাচ্ছি। আর তোমরা যদি ব্যাপারটা একপাক্ষিক করে ফেলো যে ভাইয়ারা হয়তো ভাইয়াদের স্বার্থে করতেছে, তাহলে ঠিক আছে, ভাইয়ারা ভাইয়ের স্বার্থে করুক। মানে তোমরা ক্লাসে থাকতেছো কি থাকতেছো না, ঢুকছো বের হচ্ছ, মানে এমন করলে তো চলে না। ঠিক আছে, এরপর থেকে আশা করি যে আমার এই কথাগুলোর পর থেকে আশা করি যে সবাই রেগুলারলি ক্লাস করবা। ওকে, তো ভাইয়া আর বেশি কোনো কথা বলবো না, কারণ ভাইয়া এখন অনেকগুলো টপিক বাকি আছে, এই টপিক শেষ করে ভাই সিকিউ সলভ করবে। তো ভাই একটু রেস্ট নিয়ে নিল, এই সুযোগে আমি তোমাদের সাথে কথা বলে নিলাম। তো সকলে ভালো থাকবা, আর ক্লাসটা সুন্দর মতো করবা। আর আজকের ক্লাস শেষে গ্রুপে নোট কিন্তু মাস্ট পোস্ট চাই, কারণ তোমরা কিন্তু ক্লাস করো ঠিকই, বাট গ্রুপে নোট পোস্ট করো না। এটা কিন্তু খুবই আর কি একটা হতাশাজনক ঘটনা। প্রতিদিন কিন্তু তোমাকে নোটের কথা বলা হয়, এই নোটগুলো তো আর আমাদের জন্য না, কারণ এই নোটগুলো তুমি সংরক্ষণ করে রাখলে যখন পরীক্ষার সময় চলে আসবে, তুমি জাস্ট এই নোটটা রিভাইজ করলেই কিন্তু তোমার পুরো অধ্যায়টা রিভাইজ করা হয়ে যাচ্ছে। দেন তুমি সিকিউ প্র্যাকটিস করবা। কিন্তু তোমরা নোট তো করতেছো কিনা তাও তো জানি না, কারণ করলে তো অবশ্যই গ্রুপে নোট পোস্ট করতা। যাই হোক, আজকের পর থেকে আশা করি ভাইদের কথাগুলো শুনবা। আচ্ছা বাই। আমি
আচ্ছা ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি অনেকক্ষণ থেকে আমার একটু ডিভাইসের প্রবলেম দেখে আমি ওই যে তোমাদের ওই আচ্ছা চলো আমরা একটু ক্লাসে মনোযোগ হই। আমি তোমাদের কমেন্টস পড়তে পারি নাই। একজনে কমেন্টস করছিলাম যে ওয়াহিদা আক্তার, উনি কমেন্টস করছিল যে আমি যখন এই যে কাগজের উদাহরণ দিছিলাম, কাগজটাকে যখন মুড়ানো হয় তখন কেন সেটা তাড়াতাড়ি পড়ে। গুড কোয়েশ্চেন্স। একটু লক্ষ্য করো, তোমরা কেউ যদি প্রেশার অর্থাৎ চাপের অধ্যায়টায় পড়ে আসো একটু বুঝবে। দেখো আমি যখন কাগজটাকে ফ্ল্যাট রাখলাম, তার মধ্যে ওই কাগজটার যে এরিয়াটা আমি যখন তাকে মুড়িয়ে ফেললাম, দুটো এরিয়ার মধ্যে একটা চেঞ্জ আছে। আমি যদি ফ্ল্যাট রাখা অবস্থায় তাকে A1 ধরি, মোড়ানো অবস্থায় ধরো একটা গোলকের অবস্থা তুমি বানাইলা, এটা হচ্ছে A2, বুঝছো? সো দুটোর মধ্যেকার আমি দেখতে পাবা আমার এইটার কি আয়তনটা বেশি, সরি আয়তন বা ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল ডিফাইন। আচ্ছা একটু লক্ষ্য করো এটার ক্ষেত্রফলটা কি বেশি। সো আমরা চাপের যে সূত্রটা শিখছিলাম, দেখো ফি ইজ ইকুয়াল টু F/A, প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রযুক্ত বল হয় সেটাই হচ্ছে প্রেশার, বুঝছো? তাহলে আমি F সমান কি লিখতে পারি? P অফ A লিখতে পারি। P অফ কি লিখতে পারি? A লিখতে পারি। তার মানে ওই যে তোমার এই এফটা এর উপর ডিপেন্ড করতেছে, রাইট? প্রেশার। তো তুমি যখন একটা মোড়ানো বস্তুটাকে নিজের দিকে ফেলতেছ, তার ওজন, তার যে ওজনটা মানে তার মধ্যেকার আমি একটা ওই যে ফ্ল্যাট পাচ্ছি না যে আমাকে বাধা বেশি দিবে। যখন ফ্ল্যাট থাকে তখন আমাকে বাতাসটা বেশি বাধা দিতে পারে, বিদেশে আস্তে আস্তে পড়ে। আর যখন সেটাকে মোড়ানো হয় তখন বাতাসের বাধা খুব কম ধরে। খুব কী ধরে? কম ধরে। লাইক আমরা ওই যখন কোথাও ট্যুরে যাই, ওই যে চাঁদখোলা বাসের মধ্যে আমরা এইভাবে থাকি, এভাবে কেউ থাকে না, আমরা কেমনে থাকি? এমনি থাকি। কেন? যাতে পুরো বাতাসটা আমাকে ধরে, পুরো বাতাস আমার গায়ে লাগে। এরিয়া যখন আমি বাড়াই দিই, ওই এরিয়াটার কারণে আমি যখন বেশি এরিয়া দিচ্ছি, বুঝছো, আমার বেশি কি বল প্রয়োগ হচ্ছে, মানে আমি এই জন্য বাধা প্রদান হচ্ছে বেশি। উপর থেকে যখন নিজে দিকে পড়তেছে, লাইক প্যারাশুটের কথা তুমি চিন্তা করো, তুমি এমনিতে লাভ দিলে তুমি অনেক জোরে পড়া, কিন্তু প্যারাশুটের কারণে অনেক বড় একটা এরিয়া সেখানে তৈরি হচ্ছে। ওই অনেক বড় এরিয়াতে তোমার যে বাধাদানকারী বলটা সেটাও এরিয়াতে বেশি হয়, তাই আস্তে আস্তে নামে। যখন প্যারাশুট থাকে না তখন খুব তাড়াতাড়ি নেমে যায়, বিকজ অফ এরিয়াটা কম। সেখানে এরিয়ার জিনিসটা আসছে, আশা করি বুঝতে পারছো। আসলে আমরা যেখানে আমি প্রথমত আসছিলাম যে আমাকে কেউ যদি V1 V2 কোনোটারই ভ্যালু না দিয়ে দেয়, কোনোটারই ভ্যালু দেয় নেই, তাহলে আমি কি একটা সমীকরণ থেকে কখন এটা করতে পারবো না তো। ম্যাথমেটিক্যাল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যদি আমি চিন্তা করি, আমার যতগুলো আননোন ভ্যালু, যতগুলো চলক থাকবে আননোন, ততগুলো আমার ইকুয়েশন লাগবে। 5টা হলে 5টা ইকুয়েশন লাগবে, 2টো হলে 2টো লাগবে। তুমি কি কখনো x + y সমান 5 এটা থেকে xy ভ্যালু বের করতে পারবা? আমার খালি ফোন আসতেছে। তুমি বের করতে পারবা না তো। আমি যদি তোমাকে আরেকটা ইকুয়েশন দিতাম যে x - y = 6, তো তুমি দুইটা ইকুয়েশনকে যে কোনো 3টা অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন বা বজ্রগুণন যাই করো, তুমি x and y এর ভ্যালুটা পাচ্ছ না। তার মানে যে দুইটা এখন আমাকে অনেক সময় কোয়েশ্চেন্সের মধ্যে V1 V2 বের করতে দিবেন, তখন আমার দুইটা ইকুয়েশন লাগবে। জানো দুইটা ইকুয়েশনটা কি? দুইটা ইকুয়েশনের একটা হচ্ছে এইটা 1 নম্বর ইকুয়েশন, আর একটা হচ্ছে এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা V1 V2 মান বের করব। এখন প্রশ্ন ভাই দুইটি ইকুয়েশন কেন সলভ করব? এই ইকুয়েশনটা তো সব ক্ষেত্রে মানে না। এই ইকুয়েশনটা মানে নিচেরটা শক্তি সংরক্ষণশীলতা, এটা তো ভাই শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের, হ্যাঁ ব্যাপারটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় ঘটে, অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় ঘটে না। কখনো তোমাকে V1 V2 যদি আলাদা বের করে দেয়, কোনো ভ্যালু না থাকে, মানে দুইটাই অজানা, যে কোনো একটা বের করতে দিছে, তখন আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটা আমি লিখতেছি, ওই সূত্রটা আসছে এই দুইটা থেকে। যদি বেশি ইন্টারেস্টেড হও, ওই ইসাক স্যারের ওই ইন্টারমিডিয়েট একটু দেখে, দরকার নাই, এটা আমরাও দেখি না, এটা উদয় টাইম ওয়েস্ট। সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখে দিই। হ্যাঁ, তো আমি যদি লিখি যে V1টা, হ্যাঁ V1টা হচ্ছে M1 - M2। একটু মনে রাখার একটা টেকনিক আছে, V1 এর জন্য M1 আগে, এখানে U1 আগে, এখানে কি U1 আগে, যেহেতু V1 M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। জানো এটা কোথেকে আসছে? এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করে এখানে আনছি। একইভাবে V2 এটা হবে M2 - M1 ইন্টু U2 ইন্টু কি U2 প্লাস 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস কি M2 M1 প্লাস M2। এই যে সূত্রটা আমরা পাচ্ছি, মানে বুঝতে পারছি।
এই দুইটা সূত্র কখন কখন স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়, বুঝছো? এই ঘটনাটা স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় ঘটে। অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলা হলে তো আমি দুইটি ইকুয়েশনই পাবো না, কারণ অস্থিতির সংঘর্ষতে এটা মেনে চলে না ভাই, এটাই মেনে চলে জাস্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। আসেন আমরা একটা ম্যাথ করি। আচ্ছা তোমাদেরকে একটু ঢাকা বোর্ড করাই, যেহেতু ঢাকা বোর্ড সহজ বোর্ডই করে, ঠিক আছে? এই দেখতেছো, এটা দেখছো হচ্ছে মসি। আর সংঘর্ষের ব্যাপার আরেকটা জিনিস আছে কি, ওই যে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, বুঝছো? কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয় ওইটা একটু ছোট্ট করে বলে দিই। বলে এগুলো হচ্ছে সিকিউ এর মানে কনসেপ্ট, বুঝছো? তাহলে তোমরা আর কি সলভ করতে গেলে এগুলার আনসার হয়ে যাবে। দেখো, আমি যখন ধাক্কা খাই একটা মোটা মানুষের সাথে, একবারে মোটা, বুঝছো? যদি মোটা মানুষ দাঁড়ায় থাকে, চিকন মানুষটা পড়ে যায়, তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ডেফিনেটলিভাবে চিকন মানুষটিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে যে ওই মানুষটা পড়ে যাচ্ছে, তার একটা এক্সট্রা গতি পাচ্ছি, আর যে মোটা তার কিছু হচ্ছে না। তার মানে সংঘর্ষের পর যার গতিশক্তি বেশি, সেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটা উদাহরণ দেখি। উদাহরণটা হলো, একটা ফুটবল তুমি শট দিলা, যাচ্ছে রাস্তার উপরে গেছে। কোথায় গেছে? রাস্তার উপর। বলটা সুন্দর মতো বসে আছে, তুমি ফুটবলটাকে আনতে গেছো। এমন টাইমে একটা বিআরটিসি 2 তলা বাস আইসা ফুটবলটাকে নিয়ে দিছে দৌড়। বলো ফুটবলটার বেগ যেরকম ছিল, বেগ কি এখন বাড়বে নাকি কমবে? 3 গুণ বেগে, 4 গুণ বেগে সে অন্যদিকে চলে গেছে। 4 গুণ বেগে কি অন্যদিকে চলে গেছে? ওয়েট, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি আব্বা, ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম, তো সংঘর্ষের পরে যেটার গতিশক্তি বেশি হবে সেটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা একটু মাথায় রেখো। তো সংঘর্ষের যে ম্যাথটা আমি একটু লিখি, এটা খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ। এ বি এটা এদিকে যাচ্ছে তোমার, এটা 50 কেজি, এটা কত? 50 কেজি। এটা 40 কেজি, এটা দিকে যাচ্ছে, বুঝছো? ডেফিনেটলি এটার বড় একটু 50 আর 40, এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যখন সংঘর্ষ ঘটলো, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা কি আগে, আর এটা হলো পরে, এটা কি পরে। সংঘর্ষের পরে ওই এ বস্তুটা এইদিকে V1 বেগে গেল, এটা V2 বেগে গেল। প্রশ্ন হচ্ছে এটা, বুঝছো? এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা, বুঝছো? আমার কোয়েশ্চেন আমি এখান দিয়ে লিখি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে V1 সমান কত? V1 সমান কত? এখন বলো তো ভাইয়া, তোমার কাছে U1 আছে, U2 আছে, M1 আছে, M2 আছে, বুঝছো? কিন্তু V1ও নাই, V2ও নাই, কিন্তু তোমাকে তো V1ই বের করতে বলছে। তাহলে দুটা অজানা মান থেকে তুমি একটা মান কিভাবে বের করবা? তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের কারণে তুমি এখানে কি পাবা? আলাদা আলাদা V1 V2 পাবা। বিকজ স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা জিনিস সংরক্ষিত হয়, মানে দুইটা ইকুয়েশন থাকে, দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি। তাই আমি V1টা লিখতে পারি, একটু আগে শিখছিলাম। V1 বের করার সূত্র কি হলো? তোমার M2 মাইনাস M1 মাইনাস M2 ইন্টু কি U2 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই কি M1 প্লাস M2। এটাই তো আমার সূত্র, বুঝা গেছে? তাহলে আমি এখানে জাস্ট ভ্যালু বসাবো। বলো M1 কত আমার? 50। কত? 50। M2 কত? 40। U1 কত? 50 প্লাস 2 M2 কত? 40। আমার U2 কত? 40 ডিভাইডেড বাই আমি 90। বলো এটাকে ক্যালকুলেশন করতে পারবা না? এটাকে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে, ওইটা হলো আমার V1 এর মান। ওইটা কি কিসের মান? V1 এর মান। বুঝা গেছে? বুঝাইতে পারছি? আনসার দেখবা, আনসার
ও সরি সরি, এখানে এটা হলো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কত যাচ্ছে? ওটা 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ওটা 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আমি আলটিমেটলি যে আনসারটা পেলাম সেটা হচ্ছে 21 পয়েন্ট সামথিং, 21.11 মিটার পার সেকেন্ড। বুঝছো? ঠিক একইভাবে তুমি চাইলে এই ভিডিওটা বের করতে পারবা, ভিডিওটা বের করতে পারবা। আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি সংঘর্ষ সম্পর্কিত জিনিসপত্র। এবার একটা প্রশ্ন আমি হঠাৎ করে দেখলাম, অনুধাবন প্রশ্ন, যে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক স্থাপন করা। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। কেন ইম্পর্টেন্ট? 2 বছর পর বুঝবা, সরি 1 বছর পর। আসো এটা একটু দেখি, দেখ তো কোনো কোয়েশ্চেন্স আসে কিনা আমাকে জানাইস। বলা হলো কি, ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। বলো তো ভাই, ভরবেগ মানে কি? ফিজিক্যাল টু এমভি। গতিশক্তি মানে কি? ইকে সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। বলো তো আমি এইখান থেকে বি সমান কি লিখতে পারি? পি বাই এম লিখতে পারি। ভাগ হয়ে গেছে। এই ভিটাকে আমি এইখানে বসাবো। কোথায় বসাবো? এখানে বসাবো। বসাও। ইকে সমান হাফ এম, আমার ভির ভ্যালু পি, তার উপর স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার। উপরের এম একটা, নিচের একটা এম কাটা যায়, তাহলে নিচে একটা এম থাকতেছে 2m পি স্কোয়ার। সামনে ইকে সমান পি স্কোয়ার বাই 2m। তাই বিশ্বাস করে, এটা খুবই গুরুত্বপূর্ণ সত্য তোমাদের জন্য। ইকে সমান কত? পি স্কোয়ার বাই 2m। এটা এখনও গুরুত্বপূর্ণ হয় নাই, এখন আমি গুরুত্বপূর্ণ বানাবো। আসো একটু, তোমরা কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে জানো? সমানুপাতিক কী করবো? ব্যস্তানুপাতিক আমি এটা লিখলাম, বুঝছো? আমি জাস্ট সূত্রটা লিখে আরগুলো মুছে ফেলি, বুঝছো? আরগুলো মুছে ফেলি। তো আমি গতিশক্তি এবং ভরবেগে যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কেউ এনডিসিতে এক্সাম দিবে বা নটরডেম হলি ক্রসে দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে টপিকটা এখন পড়াবো সব সূত্রের ক্ষেত্রে। ফিজিক্স যদি ভালো করতে চাও, সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝতে হবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝতে হবে। আসো একটু বুঝি। সমানুপাতিক মানে হচ্ছে একটা জিনিস সমানুপাতে বৃদ্ধি পাও। আমি যদি তোমাকে বলি 2/4, 2/4, আমি এটা সমান, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, আমি 4, এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, সমান অনুপাত। আমি এটা 4, এটা 4, তাহলে এটা কত হচ্ছে? 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। এবার এটাকে 2 দ্বারা গুণ দিই, 8 দুগুণে কত? 16, সরি 4 দুগুণে কত? 8, 8 দুগুণে কত? 16। সব সমান লিখতে পারতেছি না বলো? সবই তো সমান লিখতে পারতেছি। তাহলে এইখানে এটা দ্বারা তুমি যদি এটাকে ভাগ দাও, অনুপাত মানে কি? অনুপাত মানে হলো, অনুপাত ওয়ান কাইন্ড অফ ভাগ। যেমন আমরা পরিবর্তনে বলি কি মাইনাস, অনুপাত হচ্ছে ভাগ। সো এটা থেকে যখন তুমি এটাকে ভাগ করো, তুমি একটু লক্ষ্য করো, 4/8 ভাগ যখন তুমি এটা দিবা 4/2, যে 2 থাকে এখানে, 4, 2 এখানে 1 করে বাটনে, সরি হ্যাঁ, 4 4 16, 8 দুগুণে 16, তো আমার এটা অনুপাতের ভ্যালু কত? 1। কত? 1। ঠিক একইভাবে এটা থেকে যখন তুমি এটা ভাগ দিচ্ছ, 8/16 ভাগ করলে গুণ হয়ে 8 হয়ে যাবে উপরে, সরি 4 চলে যাবে উপরে, 8 চলে যাবে কত? সরি উল্টা হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ একটা জিনিস সমান অনুপাতে বৃদ্ধি পায়। অনুপাত মানে তাদের শেষটার আদিটার মধ্যে ভাগফলটা আমার সমান হয় আর কি। সো সমান অনুপাতে, যেমন আমি যদি বলি এ সমানুপাতিক বি, কি বলছি? এ সমানুপাতিক বি, তাহলে আমি এখান থেকে এ সমানুপাতিক চিহ্নের পরিবর্তে লিখতে পারি কে, আর এটা লিখতে পারি কি? বি। বুঝছো? বি। এখন বিটাকে যে আমি ভাগ করে নিই, দেখো আমি এ আর বির ভ্যালু জানি না, এটা অজানা। সো এ বাই বি সমান হচ্ছে কে। কে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক মানে একটা ধ্রুব রাশি। অর্থাৎ এ আর বি এর ভাগফল হচ্ছে একটা ধ্রুব রাশি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে A1/V1 সমান A2/V2,
এটাও তো কি কে, অর্থাৎ A1V1/K হবে, A2V2/K তো কে হতে পারে, একই তো, আমার তো কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। তো সমানুপাতিক হলে আমি এই সূত্রটা লিখতে পারি, বুঝছো? এবার আসে ব্যস্তানুপাতিক। ধরো এ ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা জিনিস যত মানে এটা যদি যে অনুপাতে কমবে এটা সেই অনুপাতে বাড়বে, বি যে অনুপাতে বাড়বে সেই অনুপাতেই কমবে, বুঝছো? তাহলে এখান থেকে তুমি বলো আমি সমানুপাতিকের পরিবর্তে লিখতে পারি কে, এটা লিখতে পারি কি 1/v, কোনায় কোনায় গুণ দিলে আমি লিখতে পারি যে AB ইন্টু কে, অর্থাৎ ওই দুইটা রাশির গুণফল হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং আমি লিখতে পারি না যে A1V1 সমান সমান কে, A2V2 সমান সমান হতো কেই, মানে কনস্ট্যান্ট ভ্যালুটা কি আমি জানি না, কনস্ট্যান্ট ভ্যালু, বুঝছো? সো এটা সমান সমান এটা লেখা যায় না, অর্থাৎ A1V1 সমান সমান A2 কি V2, এই কথাটা মাথায় রাখবো অলটাই। এটা ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে আমি স্টুডেন্টে কীভাবে মনে রাখি দেখো, এখন এটার মতো দেখো, এটা একটু ভাগাকারে আছে, এটা গুণাকারে আছে না, তো এটাকে তুমি গুণ দিতে পারো, দেখো কোনায় কোনায় গুণ দাও, A1V2 A2V1, তাহলে এটা তো সমানুপাতিকের ক্ষেত্রে, এটা তো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে। একটা একটা মজার ব্যাপার দেখো, যখন ব্যস্তানুপাতিক হচ্ছে তখন A1 এর সাথে V1 আসতেছে, A2 এর সাথে V2 আসতেছে, 11 22 মনে রাখতে পারো ব্যস্তানুপাতিক। সমানুপাতিক এদিকে চিন্তা করো, সেম সূত্র, A1 এর সাথে V2 আসতেছে, A2 এর সাথে V1 আসতেছে, উল্টাটা আসতেছে না সমানুপাতিকে, 12 21 দিয়ে মনে রাখতে পারো। উদয় এত কাহিনী করে, এটা তোমাকে আমি বুঝেছি, এক্সাম হলে তো এগুলো করবা না। এখন আসলে এটা কীভাবে আমরা অ্যাপ্লিকেট করব, মানে আমাদের বিভিন্ন সূত্রে। আমি আবারও বলি, ফিজিক্সে যদি তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাই বুঝো, তুমি কোনো ফিজিক্স সলভ করতে পারবা না। আসো, আমি একটু আগে গতিশক্তির সাথে যেই ভরবেগের সম্পর্কটা শিখছি, সেটা হচ্ছে ইকে সমান সমান p²/2m, যেখানে গতিশক্তি যদি এম ভর যদি স্থির থাকে, অর্থাৎ এম যদি কি থাকে, স্থির থাকে, তাহলে আমার ইকে সমানুপাতিক অফ পি স্কোয়ার, ইকে সমানুপাতিক অফ কি পি স্কোয়ার। অর্থাৎ আমি যদি কোনো কিছুর ভরবেগ দ্বিগুণ করি গতিশক্তি হবে 4 গুণ, কোনো কিছুর ভরবেগ 3 গুণ করলে গতিশক্তি হবে কয় গুণ? 9 গুণ। আর যদি আমি গতিশক্তি দ্বিগুণ করি ভরবেগ কত হবে? গতিশক্তি দ্বিগুণ করলে ভরবেগ হবে √2 গুণ, স্কয়ারের দিকে চলে আসবে। তো এরকম হয় না যে একটা ব্যক্তির গতিশক্তি 2 গুণ যদি আমি বৃদ্ধি করতে চাই, তাহলে তার ভরবেগ কতটুকু বাড়বে বা কমবে? আচ্ছা, তাহলে তারা তো এই যে জিনিসটা লক্ষ্য করো, যে এই যে এখন এটা সমানুপাতিকভাবে আছে না, আমি এই জিনিসটা লিখতে পারি, বলো সমানুপাতিক হলে এটার যদি ইকে যদি 1টা আসে, এটার কোনটা হবে? 2টা আসবে, V2 হোল স্কয়ার আছে সমান সমান ই এ যদি 2টা আসে, ফি এটা কোনটা হবে? V1টা স্কয়ার, বুঝছো? একইভাবে এটা হচ্ছে এম স্থির রেখে। এবার আমি যদি তাহলে এম স্থির রাখলাম, তাহলে আমাকে কেউ একটা বলতে পারবে যে কার গতিশক্তি বেশি হবে যদি দুইটা বস্তুর ভর সমান হয়, তাহলে আমি বলবো যার ভরবেগ বেশি তার গতিশক্তি বেশি, ঠিক আছে? এখন দুইটা বস্তুর মধ্যে ভরবেগ সমান, ভরবেগ কি সমান, অর্থাৎ পিটা স্থিরই আছে, পিটা কি আছে? স্থির আছে। তখন পি স্থির থাকলে তাহলে আমার ইকেটা ডিপেন্ড করতেছে কার উপর? এম এর উপর, সেটা ব্যস্তানুপাতিকভাবে ডিপেন্ড করতেছে। তো ব্যস্তানুপাতিক হইলে আমি একটু শিখেছিলাম না যে E1 হলে, ব্যস্তানুপাতিক হলে E1 আসলে এম এর কি আসবে? 1 আসবে, মানে 11 22, তাহলে M1 সমান সমান E2 M2, এই সূত্রটা, বুঝছো? অ্যাপ্লিকেশনটা দেখালাম। তাইলে আমি যদি ফিটাকে স্থির করি, কাকে? দুটি বস্তু, আমার আর আমার বন্ধু দুজনের মধ্যে ভরবেগ সমান, তাহলে কার গতিশক্তি বেশি? যার ভর কম তার গতিশক্তি বেশি। আমার ভর কম হলে আমার গতিশক্তি বেশি হবে, তার ভর কম হলে তার গতিশক্তি বেশি হবে, বুঝে গেছে? তো এই জিনিসটা, এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক শিখালাম, এটা খুবই ইম্পর্টেন্ট দিব তোমাদের এমসিকিউতে, খুবই ইম্পর্টেন্ট। শেষ করে দিব, টপিক তো আরো আছে। মহাকর্ষ আছে, আচ্ছা একটা ক্লাস দেবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমার এমনিতে আসতে একটু লেট হয়েছে, জ্যামে ছিলাম। দ্বিতীয়ত একটা জিনিস যদি আমি ডিটেলসে পড়তে হয় বা তোমরা যদি ডিটেলসে বুঝতে হয়, তাহলে একটু সময় দেওয়া লাগে আর কি। তো তোমরা যেহেতু লাস্টের দিকেই আসো, 3-4 মাস সময়, 4 মাসের মতো সময় আছে, আই থিঙ্ক, আমি জানি না কতটুকু আছে। ফেব্রুয়ারিতে যদি এক্সাম হয় তাহলে অনেক দিনই সময় আছে। আস্তে আস্তে পড়ো, তবে একটু অ্যাকুরেসি মেনটেন করে পড়ার চেষ্টা করবো, বুঝছো?
এতে করে তোমাদের জ্ঞানের পরিধি যেমন বাড়বে, তেমন জানার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। আর যদি বলো ভাই আমি বসে থাকবো ওয়ান শট একটা ক্লাসের জন্য, তাহলে কিন্তু হবে না। আমার এই ক্লাসটা তাদের জন্য যারা এতদিন পড়াশোনা করে আসে নাই। আমি কখনো দেখো ওয়ান শট পড়ে তুমি আপ টু দ্য মার্ক রেজাল্ট কখনোই করতে পারবে না, তোমাকে বাসায় পড়তে হবে। আমরা ভাইয়ারা কষ্ট করতেছি, তোমরা ক্লাস করতেছো না। অনেক ভাই যেগুলো কথা বলে গেছেন, আসলে এটা খুবই প্যাথেটিক। দেখো আমরা সারাদিন ক্লাস করার পরে দুপুর থেকে আমরা টিউশনি পড়াই। আমাদের ক্যাম্পাসে যদি আমরা সকাল 8টায় যেতে হয়, সেখান থেকে আমরা টিউশনি পড়াই রাতের 10টা অবধি পর্যন্ত অনেক দিন। দেন এরপর একটা চিন্তা করো, একটা ডে লেবারও কিন্তু এতক্ষণ পরিশ্রম করেন। হ্যাঁ, তারটা কায়িক পরিশ্রম, আমারটা হচ্ছে মেধাশ্রম। আমাকে যেতে হচ্ছে, আমি যে এখানে পড়াচ্ছি, এতক্ষণ দাঁড়িয়ে বকতেছি, তোমার কাছে কী মনে হয়েছে এটা কি খুবই সহজ কাজ? আমি যেন আমার যদি স্টুডেন্ট আছে, আমি সবাইকে বলি যে তোমরা কখনো টিউশন করাইও, তখন আমাদের কষ্ট বুঝতে পারো। যেমন আমি স্টিল নাও খুবই বেশি আমার ওই টিচারদের কাছে লজ্জিত যাদের ক্লাসে আমি অনেক দুষ্টুমি করতাম, যাদের ক্লাসে আমি বন্ধুদের সাথে মিলে কথা বলতাম, দুষ্টুমি করতাম, তখন আমি বুঝতাম না যে তারা কতটা কষ্ট পেত। তা আমি এখন এটা রিয়েলাইজেশন করতেছি। এই জন্য আমরা এই যে যারা আমরা তোমাদের স্বার্থে, তোমাদের যেমন স্বার্থ আমাদেরও একটা স্বার্থ। আমাদের স্বার্থ কি জানো? আমাদের স্বার্থ দুইটা, আমরা শিখতেছি। আমি যতদিন স্টুডেন্ট পড়ে আমি ততদিন শিখি, তোমরা এটাকে জানো, আমি ততদিনই শিখি। আর আরেকটা স্বার্থ হচ্ছে তোমরা যদি ভালো করো, তোমরা যখন বলবা ভাই আপনার কাছে পড়ে আমি ভালো করছি, তখন আমরা যে একটা মানে আমাদের যে ভালো লাগাটা কাজ করে, যে তৃপ্তি, ওইটা আসলে সংখ্যায় পরিমাণে বোঝানো পসিবল হয় না। তো আমাদের কষ্ট এই জন্য তোমাদেরকে ভালো জায়গায় নেওয়া, তোমরা ভালো করা, ঠিক আছে? তো আমি বলবো, যদি তোমাদের মনে হয় তোমাদের ক্লাসগুলো ইউজফুল, আমি মনে করি ইউজফুল। আমি মাঝে মাঝে অনেক ভাইয়া বা হচ্ছে কাব্য ভাইয়া, উর্ফি আপু, এদের ক্লাস দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। বা ওই যে তোমাদের শাহিন ভাইয়া, এদের ক্লাস আমি কত ক্লাস আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে। অনেক কিছু আমরা শিখতে পারি ওনাদের থেকে। কি শিখতে পারি? দেখো, অ্যাপ্রোচ। উনি যা জানে আমি তাই জানি, এটা প্লাস মাইনাস আমরা জানি, তো অ্যাপ্রোচটা আমরা হয়তো জানি না। এক এক টিচারের অ্যাপ্রোচ এক এক রকম, বুঝছো? আচ্ছা, আমরা অ্যাপ্রোচ শিখি, আমি নেক্সট ক্লাসে এভাবে করা। তো আমরা শিখতেছি সেখানে তোমরা বুঝি শিখতে পারবো না, তোমরা এর চেয়ে অনেক বেশি শিখতে পারবো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু রেগুলার টাইম মেনটেন করে একটু ক্লাস করো। না হলে 2 বছর পর যখন ইন্টারমিডিয়েটে তোমরা যাবো, 1 বছর পর এগুলো যখন তোমাদের পড়া থাকবে না, তোমার অন্যান্য বন্ধুবান্ধব যখন টিচারের প্রত্যেকটা কথায় উত্তর দিচ্ছে, উনি একটা জিনিস ইজিলি বুঝাই যাচ্ছে, সে উত্তর দিয়ে ফেলতেছে, তুমি যখন পারবা না, তখন তুমি হয়তো একদিন টিচারকে কোয়েশ্চেন্স করবা, 2 দিন করবা, 3 দিন তুমি আর কোয়েশ্চেন্স করবা না, তো তুমি ব্যাকফুটে তখনই নেমে যাবা। সো ইটস ইউর বেসিক। তুমি এই বেসিক নলেজটা যদি তোমার মধ্যে থাকে, ইন্টারমিডিয়েট অনেক ইজি। আর ইন্টারমিডিয়েট ইজি মানে তোমার ইউনিভার্সিটি চান্স বা কনফার্ম। তোমাকে পরিশ্রমী হতে হবে ভাই, আমি আবারও বলি, মেধাবী হইতে হবে না, মেধাবীরা ভালো করে না, অধ্যবসায় তোমাকে হইতে হবে। সো দুইটাই লাগবে, মেধা প্লাস অধ্যবসায়। আল্লাহ আমি দোয়া করি তোমরা ভালো করো। সো আমাদের তোমাদের প্রতি মানে আমরা যে সৎ নিয়ত নিয়ে নামছি, সেই নিয়ত যাতে আমরা পূরণ করতে পারি, এখন তোমরা আমাদেরকে হেল্প করতে হবে। তোমরা যদি রেগুলার ক্লাস করো, এই যে 5-6 জন, আমি মনে হয় 12-13 জনের উপরে ক্লাস মানে লাইভ দেখি নাই, এটা খুবই দুঃখজনক। সেখানে 100+ স্টুডেন্ট আছে, সেখানে মিনিমাম দেখো, আমরা অনেক সময় কলেজে ক্লাস করতে যাই না বা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাই না, কেন কি? ওই আমাদের ক্লাস ভালো লাগে না, আর দূরে ভাই কষ্ট হয়েছে ভাই। এটা তো তোমাদের তো মুখের সামনে নিয়ে আসছি ভাই, ফোনে তো সব সারাদিন টিকটক দেখি, আমরা রিলস দেখি, একটু পড়াশোনা অন্তত ফোন দিয়েই পড়ি না, সেই উদ্দেশ্যেই তো এগুলো করা, তাই না? তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যাদের কাছে এখানে পড়তেছো এরা অনেক কোয়ালিফাইড, আলহামদুলিল্লাহ, এরা অনেক ভালো তোমাদেরকে পড়াইতে পারবেন। ওদের সাথে তোমরা যদি পথ চলো, ওদের ক্লাসগুলো দেখো, বা ওদের আচরণ, মানে হয় না, আমরা তো শুধুমাত্র স্টুডেন্টদেরকে আমাদের জ্ঞান দিয়ে বিকশিত করি না, আমরা স্টুডেন্টকে আমাদের চিন্তাধারা, মানে আমাদের বিচার বিক্ষণতা দিয়ে আমরা তাদেরকে বিকশিত করি। তা আমরা বলি না, সামাজিকীকরণের প্রথম ধাপ যদি পরিবার হয়, সেকেন্ড ধাপ হচ্ছে বিদ্যালয়। তুমি স্টুডেন্টদের সাথে মিলেমিশে সামাজিকীকরণ শিখতে পারবা, পাশাপাশি তোমার টিচাররা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সামাজিকীকরণ শিখতে। তো আমাদের কোনো কথা যদি তোমাদের কাছে মনে হয় বা বুলিং এটা কোনো খারাপ লাগে, অবশ্যই তোমরা এটা কি কমেন্টস করবা, আমাদেরকে জানাবা। আর আমরাও আশা করি তোমাদেরকে যতটুকু সম্ভব, যতটুকু মার্জিতভাবে তোমাদেরকে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পারি। এজন্য তোমাদের হেল্প হচ্ছে তোমাদের উপস্থিতি,
তোমাদের সমর্থন। তোমরা এই যে ক্লাসগুলো যদি তুমি লিখে যদি দেখো, আমি একটা উদাহরণ দিই। আমি বন্দি পাঠশালার স্টুডেন্ট ছিলাম লাস্ট মুহূর্তে, তো এরকম লাইভ ক্লাস করতাম 2-3 ঘন্টা। তো আমি ওই যে স্যারের কথার সাথে লিখতে পারতাম না, তাহলে আমি লিখতে বুঝতাম না। তো অনেক মেয়ে বা অনেক ছেলে ছিল তারা ওই টিচারের কথার সাথে সাথে লিখতে পারতো। তো তারা কী করতো, ক্লাসের শেষে সেটা পোস্ট করতো। তা আমি রাতে এসে তাদের ওই মানে ওই নোটটাকে কী করতাম, আমার খাতায় উঠে ফেলতাম। আমার আর ওই 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস টানতে হইতো না। তো এতে করে তাদের জন্য আমি উপকৃত হয়েছি না। তো তোমাদের মধ্যে এরকম যারা আসো, তোমরা এরকম করবা, তোমরা এরকম লিখবা, তোমরা এরকম নোটসগুলো শেয়ার করবা। তো তোমাদের চেয়ে যারা একটু মানে কম পারে বা যারা আমার মতো একটু খারাপ স্টুডেন্ট যাই বলি, ওরা তোমাদের দ্বারা উপকৃত হচ্ছে। ওরা যখন আমি যাদের দ্বারা উপকৃত হয়েছি না, বিশেষ করে আমি প্রত্যেককে ফেসবুকে ফলো দিছি, আমি তাদেরকে খুব ভালো মনে করি। মানে তাদের থেকে একটা মানে একটা অন্তর থেকে একটা দোয়া কাজ করে। দোয়া মুখে করতে হবে না যে আল্লাহ তুই A+ পা, A+, এটা দোয়া মুখের থেকে করতে হবে না ভাই। অন্তরের তৃপ্তি, তুমি যখন প্রশান্তি পাও, সেটা ওয়ান কাইন্ড অফ একটা দোয়া। তো তুমি যখন এটা করবা, তো তোমার মতো কেউ কেউ প্রশান্তি পাবে, তাদের ভালো লাগা কাজ করবে, বুঝছো? সো আমার আজকের ক্লাস এইখানেই। এই অধ্যায়ের আরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, সময়ের অভাবে সেটা করাইতে পারি নাই। কারণ আমি একটু ক্লাস এমনই করাই যে যেটা করাবো এটা ভালোভাবে একটু বেসিক সহকারে করাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবা, দোয়া করবা। ওকে, আল্লাহ হাফেজ।